সন্ধ্যার ভায়োলিন, এক ম খণ্ড। উপন্যাস সন্ধ্যার ভায়োলিন। লেখিকা বৃষ্টি ইসলাম। সিজন 01। পর্ব 4-01। পরিবারের চিরচেনা নীরবতা হঠাৎ যেন বিদীর্ণ হয়ে উঠল জিসার গলায় ঝাঝালো ক্ষোভের আঁচ লেগে। তোমাদের পরিবারে একটা অসভ্য মেয়ে আছে, খাটো খাটো চুল, আমাকে জ্ঞান দিতে আসে। জিসার মুখে ঝরল তীব্র অবজ্ঞা আর বিদ্রুপের ছাপ। এই কথা শুনে মুহূর্তেই যেন আব্রর চোখের দৃষ্টিতে অগ্নিশিখার ঝলক ফুটে উঠল। কণ্ঠে বজ্রপাতের মতো ধ্বনি। জাস্ট শাট আপ, ওর সম্পর্কে একটা কথাও বলবে না তুমি। আব্রুর গলার আগে কাঁপছিল, চোখের লালচে জ্বলন দেখে যেন জিসা দুপা পিছিয়ে গেল। মুখে কিছুটা ভীতির ছাপ টের পাওয়া গেলেও ঠোঁটে জোর করে হাসির মতো কিছু রাখার চেষ্টা করল সে। আচ্ছা, বলবো না। কিন্তু আব্রু থেমে থাকল না। এবার তার কণ্ঠে প্রবল অধিকারবোধ আর শীতল হুঁশিয়ারি। আর শোনো, এই মহলে যতদিন আছো, আমার আশেপাশে ঘুরঘুর করার চেষ্টা একদম করবে না। আর রুমে ঢোকার তো কথাই ভাববে না। মাইন্ড ইট। আজকে প্রথম এসেছো তাই কিছু বললাম না। কথাটা মাথায় গেঁথে রাখো, এটা লন্ডন না বাংলাদেশ। এই কথায় জিসার চোখ দুটো একটু কুঁচকে উঠল। তার ঠোঁটের কোণে হালকা বিদ্রুপাত্মক হাসি, গলায় হালকা গম্ভীরতা। লন্ডনেও কি কখনো তোমার আশেপাশে আসতে দিতাম নাকি? এম ড্যাশ। এই কথা শুনে আব্রু যেন বিস্ময় নাকি ক্রোধে জিসার দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে বলল, হোয়াট ডু ইউ মিন? গেট লস্ট। জিসা যেন আর কিছু বলতে চাইল ঠোঁট খুলে। কিন্তু আব্রুর চোয়াল শক্ত হয়ে উঠল, চোখে তীব্র অনমনীয়তা। আই সেইড গেট লস্ট। আর এক মুহূর্ত অপেক্ষা না করে জিসা দ্রুত আব্রুর রুম থেকে বেরিয়ে গেল। দরজার শব্দ যেন বাতাসে এক অদৃশ্য দাগ কেটে রেখে গেল। আব্রু ধীরে ধীরে পালঙ্কে বসে পড়ল। চারদিকে নীরবতা নেমে এলো, কিন্তু তার মনের ভেতর চলছিল এক অস্থির ঝড়। কি যেন ভাবছে আব্রু। কোনো এক অতীত, নাকি ভবিষ্যতের কোনো গোপন যুদ্ধ? হঠাৎই তার দৃষ্টি সাইড টেবিলের উপর গিয়ে আটকে গেল। সেখানে রাখা চকোলেটের বক্সগুলো অস্বাভাবিকভাবে জ্বলজ্বল করে উঠছিল, জানে না কেন সেগুলো যেন অন্যরকম মনে হলো। আব্রুর চোখে আবার সেই অদ্ভুত লাল আভা ছড়িয়ে পড়ল, যেন ভেতরের রক্তক্রোধী দৃষ্টিকে আগুন করে তুলেছে। এই চোখে কেউ তাকালে যেন মুহূর্তেই মাটি হয়ে যাবে। আব্রু ধীরে ধীরে পালঙ্ক ছেড়ে দাঁড়ালো। হাতে তুলে নিল চকোলেটের বক্সগুলো, চোখে এক নিঃশব্দ সংকল্পের দীপ্তি। তারপর ধীর অথচ দৃঢ় পায়ে রুম থেকে বেরিয়ে গেল। আব্রুর গন্তব্য অহুর রুম। অহুর ঘরের দরজাটা ছিল খোলাই, যেন সে ইচ্ছে করেই খোলা রেখেছে। নিঃশব্দে ধীরে ধীরে দরজার ফাঁক গলে ভিতরে প্রবেশ করে আব্রু। তার মুখে এক রহস্যময় গম্ভীরতা, চোখ দুটো যেন জ্বলছে অন্তর্লীন আগুনে। ঘরের এক কোণে সোফায় বসে থাকা অহুর উপর চোখে পড়ে। আব্রুকে রুমে ঢুকতে দেখে চমকে উঠে দাঁড়ায় সে। হঠাৎ এমন উপস্থিতিতে কিছুটা ভয় পেয়ে যায় অহু। আপনি আপনি এখানে? কণ্ঠে এক ভয়ার্ত কাঁপুনি অহুর। আব্রু এক পা করে ধীরে ধীরে এগিয়ে আসে অহুর দিকে। তার চোয়াল শক্ত, চোখে আগুনের মতো ঝলকানি। চকলেট কেন ফিরিয়ে দিয়েছিস আমাকে? গর্জে উঠে আব্রু, যেন শব্দটা শুধু তার ঠোঁট থেকে নয়, হৃদয়ের গভীর ক্ষোভ থেকে বেরিয়ে আসছে। অহুর বুক ধকধক করে ওঠে, মনে হয় শব্দটা বাইরে থেকেও শোনা যাবে। ভয় পেয়ে সে কিছুটা পিছিয়ে আসে, গলা শুকিয়ে কাঠ। এমনি বললাম না তখন, আমার চকলেট ভালো লাগে না। অহুর কণ্ঠে কাঁপন, চোখে পানি জমে উঠেছে। যে অহু কিছু সময় আগেও সাহস করে কথা বলছিল, এখন সেই অহু যেন একেবারে ভেঙে পড়েছে আব্রুর রাগী প্রতিচ্ছবি দেখে। সত্যি করে বল। আব্রুর কণ্ঠ কঠিন, ধৈর্যের সীমা ছাড়িয়ে এলো বলে। সত্যি বলছি। আব্রু ভাইয়া। এবার কণ্ঠে কান্না, ভয় সব মিলিয়ে এক অনুনয়ের সুর অহুর। অহুর হাত পা কাঁপছে, স্পষ্টত যেন সে আর দাঁড়িয়ে থাকতে পারছে না। মনে হচ্ছে আব্রু আর একটা উচ্চস্বরে কিছু বললেই অহু লুটিয়ে পড়বে মেঝেতে। হঠাৎই আব্রু তার প্যান্টের বেল্ট খুলতে শুরু করে। দৃশ্যটা দেখে অহুর চোখ বিস্ফারিত হয়ে যায়, এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে তার মুখে। আপনি বেল্ট কেন খুলছেন? কণ্ঠে ভয়ে ভ্রু কুঁচকে গেছে অহুর। আব্রু কোনো উত্তর দেয় না। বেল্ট খুলে সেটা নিজের আঙুলে পেঁচাতে থাকে, ঠান্ডা অথচ হুমকিস্বরূপ কণ্ঠে আওড়ায়। এবার বল, কেন ফিরিয়ে দিয়েছিস? জিসার জন্য? কথাটা শুনে অহু কিছু বলতে যায়, কিন্তু সম্পূর্ণ কথাটুকু শেষ করার আগেই তার চোখের সামনে অন্ধকার নামে। পুরো শরীরটা ঢলে পড়ে মেঝেতে। আব্রু আতকে উঠে তড়িঘড়ি করে বেল্ট ফেলে দিয়ে ছুটে আসে অহুর নিকটে। ঝুঁকে পড়ে তাকে জড়িয়ে ধরে, কণ্ঠে তীব্র উদ্বেগ আর আতঙ্ক। অহু, উঠো, কথা বল। অহু। কোনো সাড়া নেই। আব্রুর মুখে ঘাম জমে, চোখে একরাশ দুশ্চিন্তা। সে মুখের কাছে হাত রাখে, গালে হালকা ছোঁয়া দিয়ে জাগিয়ে তুলতে চায়। কিন্তু অহু নিঃশব্দে পড়ে আছে নিস্তেজ। আব্রু চোখ বন্ধ করে মুষ্টিবদ্ধ করে ফেলে নিজের হাত। এক দীর্ঘ নিঃশ্বাসে দম ছাড়ে সে, যেন নিজের রাগের তীব্রতা বুঝে পেছনে সরে আসতে চায় এখন। এত ভয় পাস কেন আমাকে?
আমি তো বেল্ট খুলেছিলাম তোকে ভয় দেখানোর জন্য, মারার জন্য না। শান্ত কণ্ঠে বলে ওঠে আব্র, কিন্তু অহু তখন নিস্তব্ধ, কিছুই শুনতে পায় না। আব্র ধীরে ধীরে অহুকে কোলে তুলে পালঙ্কে শুইয়ে দেয়। উঠে পড়তে গিয়েই টান লাগে তার শার্টে। নিচে তাকিয়ে দেখে অহুর একগোছা চুল আব্রুর শার্টের খোলা বোতামে জড়িয়ে আছে। শার্টের খোলা বোতাম দিয়ে অহুর চুল গড়িয়ে পড়েছে তার উষ্ণ কঠিন বুকের ওপর। জনের মাঝে মাত্র 2-3 ইঞ্চির দূরত্ব। এই দূরত্ব যেন হাজার শব্দে বলা কোনো অনুভূতির চেয়েও গভীর। আব্র কিছুক্ষণ স্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে অহুর মুখপানে। এক মায়ামো নিঃশব্দ ভালোবাসা যেন তার চোখে ভাসে। অতঃপর কণ্ঠে এক গুমরে ওঠা আবেগ নিয়ে বলে ওঠে, তুই জানিস না, তোকে হারানোর ভয়টাই সবচেয়ে বেশি কাঁপায় আমাকে। একটা মুহূর্ত থেমে থাকে তখন, যেন সময় নিজেই থেমে আছে দুই প্রাণের নিঃশব্দ সংলাপে। অতঃপর স্তম্ভিত কণ্ঠে সংলাপ করল, তোমার মস্তিষ্ক আমাকে ভুলে গেলেও তোমার অন্তরিন্দ্রিয় আমাকে আজও মনে রেখেছে চন্দ্রাবালা। আব্রুর হাত ধীরে ধীরে এগিয়ে এলো। যত্নভরে অহুর মুখ থেকে কিছু এলোমেলো চুল সরিয়ে দিল সে। ততক্ষণে অহু গভীর ঘুমে তলিয়ে গেছে, তার নিঃশ্বাস প্রশান্ত আর স্থির। আব্র তার শার্টের কলারটা একটু ঠিক করল, যেন নিজের ভেতরের অস্থিরতা আড়াল করতে পারে। তারপর নিঃশব্দে পাশের কাবার্ড থেকে একটি পাতলা কাঁথা বের করে অহুর উপর বিছিয়ে দিল। যেন তার ঘুমে কোনো ব্যাঘাত না ঘটে সেই আশঙ্কায় অনেকটা চোরের মতো পা টিপে টিপে দরজার দিকে এগিয়ে গেল। কপাটটা নরমভাবে বন্ধ করল, তারপর বাইরে থেকে চাবি ঘুরিয়ে লক করে দিল। অহুর নিরাপত্তার খেয়াল রাখাই যেন তার একমাত্র দায়িত্ব আব্রর। নিজের রুমে ফিরে গিয়েই আব্র শরীরের ক্লান্তি ঝেড়ে ফেলতে শাওয়ার নিয়ে নিল। উষ্ণ জলের ধারায় দেহ যেমন ধুয়ে যাচ্ছে, তেমনি মনের ভারও একটু হালকা লাগছে তার। ঘড়ির কাঁটা তখন 10:40 ছুঁই ছুঁই করছে। ততক্ষণে আব্র ডাইনিং রুমে চলে এলো রাতের খাবারের জন্য। চারপাশে সবার উপস্থিতি থাকলেও অহুর জায়গাটা ফাঁকা। চুপচাপ একটি চেয়ার টেনে বসল আব্র। জিসাও সেখানে উপস্থিত, হাসিমুখে উত্তর দিচ্ছে আজমল খানের একের পর এক প্রশ্নের। এই সময় আশফাক খান কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, আমার অহুজান কোথায়? এম ড্যাশ নিহা বিনয়ের সাথে প্রত্যুত্তর করল, কাক্কু, আমি আপুকে ডাকতে গিয়েছিলাম, গিয়েই দেখি আপু ঘুমিয়ে গেছে, তাই আর বিরক্ত করিনি। আশফাক খান মাথা নেড়ে আওড়ালেন, ও আচ্ছা, তাহলে ঘুমাক। এই কথোপকথন আব্র শুনছিল নিঃশব্দে। মুখে কোনো প্রতিক্রিয়া নেই তার। চোখে অজানা চিন্তার ছায়া খেলা করছে। রাতের খাবার শেষে একে একে সবাই নিজের ঘরে চলে যায়। হঠাৎ আব্রুর পেছনে থেকে জিসা ডেকে ওঠে, আব্রু, তোমাদের মহলটা এত সুন্দর, কিন্তু আমি এখনো ঘুরে দেখতে পারিনি। এখন একটু ঘুরিয়ে দেখাবে? এম ড্যাশ আব্রু হালকা মুচকি হেসে জবাব করে, সকালে নিহা বা শিফাকে বলো, ওরাই তোমাকে ভালোভাবে ঘুরিয়ে দেখাতে পারবে। আমি তো অনেক বছর পর দেশে ফিরলাম, মহলের অনেক জায়গায় এখনো চেনা হয়নি। এই বলে আব্রু নিজের রুমে চলে যায়। জিসার মুখে বিরক্তির ছাপ পড়ে। অতপর জিসাও নীরবে নিজের ঘরে চলে যেতে হয়। 02 মধ্যে নিশীথ খান মহল। আব্রু ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে চেয়ে। ঠান্ডা বাতাস আব্রুকে এলোমেলো করে দিচ্ছে, কিন্তু তার মন অস্থির। অহুর মুখের ভয় আর মলিনতা মনে পড়ছে বারবার। সেই ভয় এতটা গভীর ছিল যে অহু অজ্ঞান হয়ে পড়েছিল। এটা ভাবতেই আব্রুর ভেতরটা যেন কেঁপে উঠল। তার মন চাইছে একবার গিয়ে দেখে আসে, অহু এখন কেমন আছে, জেগেছে কিনা। নরম পায়ে সে এগিয়ে গেল অহুর কক্ষের দিকে। দরজায় দাঁড়িয়ে হালকা চাপ দিয়ে একটু ফাঁক করে উকি দিল। দেখল অহু কাঁথা সরিয়ে অন্য পাশে মুখ ফিরিয়ে শুয়ে আছে। গভীর ঘুমে নয়, মনে হলো সে সজাগ, তবু নিশ্চুপ। আব্রু এক নিঃশ্বাসে স্বস্তি টেনে নিল। দরজাটা আবার সাবধানে বন্ধ করে ছাদের দিকে পা বাড়ালো। ছাদে এসে আব্রু থেমে দাঁড়ালো কার্নিশের কাছে। হাত ঢুকিয়ে পকেট থেকে বের করল সিগারেটের প্যাকেট। একটা সিগারেট ঠোঁটে এনে জ্বালিয়ে নিল। ধোয়ার কুণ্ডলি মিশে যেতে লাগলো রাতের হাওয়ায়। এখন আর নিয়মিত সিগারেট খায় না সে, চেষ্টা করে নিজেকে ধরে রাখতে। কিন্তু আজকে অহুর ভয়ে অজ্ঞান হয়ে পড়া, সেই দৃশ্য তাকে এমন এক অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে, যার থেকে মুক্তির জন্য হয়তো এই ধোয়ার আশ্রয় দরকার হয়ে পড়ল। সিগারেট টানতে টানতে আব্রুর মনে পড়তে লাগলো, বিদেশ থেকে ফেরার পর এই ছাদেই তো প্রথম দেখা হয়েছিল অহুর সাথে আব্রুর। ঠিক এই জায়গাতেই, এই কার্নিশেই দাঁড়িয়ে সে সিগারেট টানছিল তখনও। কাকতালীয়ভাবে যেন সময় ঘুরে ফিরে একই চিত্র আঁকে। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে অবশেষে আব্রু ফিরে গেল নিজের কক্ষে। কিন্তু ঘুম আসছে না কিছুতেই তার। ঘুমের ওষুধ খাওয়ার চিন্তা মাথায় এলেও তা ঝেড়ে ফেলল, কারণ সকালেই অফিস আছে। এইভাবেই আব্রু ঘুমহীন চোখ দুটি বন্ধ করল এক সময়। 03 খান মহল, সকাল 7টা। প্রথম আলোর কোমল কিরণে জানালার পর্দা ধীরে ধীরে আলোয় উজ্জ্বল হয়ে উঠছে। ঘুম ভাঙে অহুর। এক নতুন দিনের শুরু, কিন্তু রাতের ছায়া রেশ সরে যায়নি অহুর মস্তিষ্ক হতে। মুহূর্তেই হানা দিল সে চিত্র।
ভোর ফুরোতেই যখন সূর্যের কিরণ জানালার ফাঁক গলে পালঙ্কে এসে পড়ে, তখনই অহুর ঘুম ভাঙে। চোখ মেলে নিজের ঘরে নিজের বিছানায় নিজেকে দেখে খানিক হতবাক হয়ে পড়ে অহু। ঠিক পরক্ষণেই গত রাতের স্মৃতি যেন ছায়ার মতো মস্তিষ্কে ভেসে ওঠে, আর সেই স্মৃতির তীরতায় চমকে উঠে বসে পড়ে পালঙ্কে। বুকের ভেতর যেন অজানা আতঙ্কে ধুকপুক করতে থাকে। চট করে উঠে দাঁড়ায়, চোখ চলে যায় সাইড টেবিলের উপর রাখা চকলেটের বক্সগুলোর দিকে। চোখ যেন আটকে যায় সেখানেই। নীরব পায়ে এগিয়ে গিয়ে তুলে নেয় সেই বক্সগুলো। চোখে মুখে ভাবনার রেখা স্পষ্ট মনে মনে আওড়াতে থাকে। কাল যদি চকলেটগুলো ফিরিয়ে না দিতাম তাহলে কি এত কিছু ঘটত না? অহুর মনে পড়ে আব্র ভাইয়ের ধমক খাওয়ার পর কিভাবে হঠাৎ অন্ধকারে ডুবে গিয়েছিল সবকিছু। তারপর হ্যাঁ, জ্ঞান হারানোর ঠিক আগ মুহূর্তে আব্র ভাইয়ের হাত থেকে বেল্ট পড়ে যাওয়ার দৃশ্যটা স্পষ্ট মনে আছে তার। সে ছুটে আসছিল অহুর দিকে। কিন্তু তারপর আর কিছুই মনে নেই অহুর। কিভাবে আবার নিজের বিছানায় এসে পৌঁছালো? কে রেখেছিল তাকে বিছানায়? চোখ বন্ধ করে ভাবতে থাকে অহু, আবার মাথা চুলকাতে থাকে এলোমেলো ঝাঁকড়া চুলে। সেই এলোমেলো ভাবনার ফাঁকেই আবার নিজের মনে প্রশ্ন আসে, আব্র ভাই, উনি কি আমাকে পালঙ্কে শুইয়ে দিয়েছেন? না কি অন্য কেউ? রাতের মাঝপথে তার অচেতন অবস্থা থেকে সামান্য জ্ঞান ফিরেছিল ঠিকই, কিন্তু ঘুমে আচ্ছন্ন থাকায় তখন সবকিছু ধোয়াটে ছিল। এইসব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই নিজেকে গুছিয়ে নেয় অহু। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়। একটা ওড়না পেঁচিয়ে নিচে নামার জন্য সিঁড়িতে পা বাড়ায়। ড্রয়িং রুমে পৌঁছাতেই সোফায় বসে থাকা কাকিয়াম্মু বলে ওঠেন, তোর এখন উঠার সময় হলো রে? এতক্ষণ ঘুম? অহু হালকা হাসে, মুখে মিছে রাগ আর দুষ্টুমির ছোঁয়া। আপনারা কেউ তো ডাকেননি রাতে, তাহলে কিভাবে উঠি? কাকিয়া চোখ সরু করে তাকিয়ে বলেন, কে বলেছে তোকে ডাক দেয়নি? নিহা গিয়েছিল ডিনারের জন্য ডাকতে। এই শুনে আবার ভাবনায় ডুবে যায় অহু। তাহলে সব কিছু তো নিহার কাছ থেকেই জানা যাবে। মনে মনে সিদ্ধান্ত নেয়, এখনই জানতে হবে সব। আচ্ছা কাকিয়া, আমি একবার নিহার রুম থেকে ঘুরে আসি। ঠিক আছে, যা। ধীরে পায়ে এগিয়ে যায় অহু। নিহার রুমের দরজাটা খোলা, নির্দ্বিধায় ঢুকে পড়ে ভিতরে। গিয়ে দেখে টেডি বাহু বন্ধনে ঘুমাচ্ছে নিহা। চোখটা রুমজুড়ে একবার ঘোরায় অহু, তারপর চোখ আটকে যায় সাইড টেবিলে। চোখে পড়ে চকলেটের কিছু খোসা। হঠাৎ ভ্রু কুঁচকে ওঠে অহুর। হ্যাঁ, এগুলো সেই স্ট্রবেরি ফ্লেভারের চকলেটের খোসা, যেগুলো আব্রু এনেছিল। মাথায় যেন আগুন উঠে চলল, দাঁত কড়মড় করতে করতে এগিয়ে গিয়ে নিহার উপর থেকে কাঁথাটা সরিয়ে তাকে ধাক্কা দিতে থাকে। ঘুম ভেঙে চোখ কচলাতে কচলাতে উঠেই বিরক্তভাবে বলে নিহা, কি হইছে আপু? ডাকতেছ কেন? চোখের সামনে চকলেটের খোসা তুলে ধরে অহু। তুই এগুলো আমার রুম থেকে চুরি করে এনেছিস তাই না? যখন আমাকে ডাকতে গিয়েছিলি? নিহা চুপ হয়ে যায়। চোখ নামিয়ে নেয়, মুখে অনুতাপের ছায়া। সরি আপু, লোভ সামলাতে পারিনি। আর বল তো আমি তখন কোথায় ছিলাম? নিহা অবাক চোখে তাকায় আওড়ায়। তোমার নিজের রুমে বিছানায় ঘুমিয়ে। অহু চুপ করে যায়। মনে মনে ভাবে, তাহলে সত্যিই আব্রু ভাইয়াই আমাকে তুলে দিয়েছিল। হঠাৎ নিহার কণ্ঠে কৌতূহল, কি ভাবতেছ অহু আপু? অহু চমকে উঠে দ্রুত হাত ছুড়ল। না না, কিছু না, তুই ঘুমা, আমি যাই। নিহার রুম থেকে বেরিয়ে আসে অহু। পেছনে থেকে নিহার গলা আসে, ঘুম ভেঙে দিয়ে এখন বলতেছে ঘুমাতে হুহো। অহু নিজের রুমে ফিরে এসে চুপচাপ বসে পড়ে। আর পারছে না মাথা ঠান্ডা রাখতে। সবকিছু একাকার হয়ে গেছে মনে। কি করবে, কিভাবে করবে বুঝে উঠতে পারছে না। এক সময় নিজেকে শক্ত করে তোলে। চট করে উঠে গিয়ে বসে স্টাডি টেবিলের সামনে। এইসব আবেগ আর দুর্বোধ্য ভাবনার জাল থেকে নিজেকে মুক্ত করতে চায় সে। কলম আর খাতার আশ্রয় মনকে ব্যস্ত করতে চায়। অহু নিজের মধ্যে সাহস জোগাড় করে আবার পড়াশোনায় মন দেয়, হয়তো একমাত্র এইটুকুই এখন তার নিয়ন্ত্রণে। 02 বিশ্ববিদ্যালয়ের ঘরটিতে একা বসেছিল অহু। নিঃসঙ্গ নিরুত্তাপ দুপুরে, যেন চারপাশের কোলাহল আজ তাকে স্পর্শ করেনি। আজকের দিনে সে একাই এসেছে ক্যাম্পাসে। প্রতিদিনের মতো খাবার টেবিলেও আব্রর দেখা মেলেনি। অভ্যস্ত চোখ খুঁজেছে তাকে, কিন্তু সে ছিল অনুপস্থিত। বরং জিসার সঙ্গে ভাগাভাগি করে নিতে হয়েছে নাস্তার সময়টা। তবুও কারো মুখে কোনো কথা ওঠেনি। মৌনতা যেন কথার চেয়েও ভারী হয়ে নেমে এসেছিল তাদের মাঝে। ক্লাস শেষ হতে চলেছে। সময়টা যেন অলসভাবে গড়াতে চায় না, আর অহুর মনে এক অজানা অস্থিরতা। সে ব্যাগ থেকে ফোন বের করল, ড্রিভারের নম্বর খুঁজে কল দিতে উদ্যত হল। ভার্সিটির মেইন গেট পেরিয়ে বাইরে বের হতেই হঠাৎই তার চোখ আটকে গেল সামনের দৃশ্যে। ফোনটা যেন নিজে থেকেই সরে গেল কান থেকে। বিস্ময়ের ধাক্কায় তার শরীরটা হিম হয়ে এলো। সামনে দাঁড়িয়ে আছে আব্র। গাড়ির গায়ে হেলান দিয়ে দাঁড়ানো স্বাভাবিক ভঙ্গিতেই, কিন্তু চোখে মুখে একটা অদ্ভুত দৃঢ়তা। সাদা শার্টের সঙ্গে কালো ইন প্যান্ট, গলায় লম্বা টাইটা যেন তার রুচির পরিচয় দিচ্ছে।
বাহুতে নিখুঁতভাবে ঝুলছে নেভি ব্লু রঙের ব্লেজার। কপালে বিন্দু বিন্দু ঘাম, সামনের চুলগুলো এলোমেলো না হলেও কয়েকটি চুল কপালের উপর এসে পড়েছে, যেন পরিপাটি সাজের মাঝে এক চিলতে বিশৃঙ্খলার আভাস। অহুর বুকের ভিতরটা কেঁপে উঠল। এমন সময় এমন ভঙ্গিতে আব্রোকে এখানে দেখবে, এটা সে ভাবতেই পারেনি। নিজেকে সামলে নিয়ে চোখের দৃষ্টি নিচু করে ধীরে ধীরে এগিয়ে গেল আব্রোর গাড়ির দিকে। সে লক্ষ্য করল আশেপাশের বিশ্ববিদ্যালয়ের অনেক মেয়েই আর চোখে তাকিয়ে আছে আব্রোর দিকে। মনে মনে একরাশ ঈর্ষা গিলে নিয়ে অহু তড়িঘড়ি করে গাড়ির পিছনের সিটে বসে পড়ল। আব্রো তখন নিরুত্তাপ মুখে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। পুরো পথজুড়ে নেমে এল নীরবতা। জনেই যেন কথার কাছে পরাজিত। কেউ কিছু বলল না। আব্রো মাঝে মাঝে সামনের মিরর দিয়ে দেখছিল অহু যেন চুপিসারে তার দিকে তাকিয়ে আছে, আবার দ্রুত মুখ ফিরিয়ে নিচ্ছে। গাড়ি এসে থামল মহলের সামনে। আব্রো আর ভেতরে ঢুকল না। অহু নেমে গেল চুপচাপ। তারপরে গাড়ি ঘুরিয়ে কোনো শব্দ না করেই আবার রওনা দিল আব্রো হয়তো অফিসের দিকে। রাত 11টার দিকে ক্লান্ত দেহে মহলে ফিরে এল আব্রো। সবার খাওয়া দাওয়া শেষ, আব্রো নিজেও বাইরে থেকে খেয়ে এসেছে। সরাসরি রুমে ঢুকে একটু বিশ্রামের আশায় শাওয়ার নিয়ে দীর্ঘ নিদ্রায় তলিয়ে গেল সে। 03 সকাল 8টা। এক নির্মল সকালে হাঁটা শেষে মহলে ফিরে এলো অহু। আলিনা খানের নির্দেশে একটা কফির কাপ হাতে নিয়ে আব্রো রুমের দিকে এগোতে থাকল। প্রত্যেকটা পা ফেলার সাথে সাথে যেন হৃদয়ের গতি বাড়তে লাগল। হালকা কাপকাপা হাতে দরজা ঠেলে ভিতরে ঢুকতেই যা দেখল তাতে বিস্ময়। কাপটা অহুর হাত থেকে পড়ে গেল মেঝেত। গরম কফির ছিটা আর ফ্লোরে ভাঙা কাপের শব্দে কক্ষের নিস্তব্ধতা চূর্ণ হল। আব্রো আচমকা ঘুম ভেঙে চমকে উঠল। কপালে ভ্রু কুঁচকে তাকালো দরজার দিকে। সেখানে দাঁড়িয়ে অহু মুখে হাত চেপে ধ্বনি চেপে রাখার চেষ্টা করছে, কিন্তু চোখে চোখ রেখে আব্রোর দিকে এমন এক অভিমানী দৃষ্টি ছুড়ে দিচ্ছে, যা ভাষাহীন এক অভিযোগের মতো। আব্রো কিছুই বুঝে উঠতে পারল না। তখনই পাশে তাকিয়ে দেখে পালঙ্কের এক কোণে বসে আছে জিসা। কল্পনার অতীত এই দৃশ্য যেন সময়ের ওপর ছুরি চালালো। আর তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে রয়েছে অহু, হৃদয় গভীর ফাটল নিয়ে, চোখে অভিমান, কণ্ঠে নিস্তব্ধ প্রতিধ্বনি। ঘর জুড়ে তখন নিস্তব্ধতা, কেবল এক অভিমানী দৃষ্টির নির্মম ছায়া যেন আব্রোকে বন্দি করে রেখেছে। আব্রো যে কিছুই বুঝে উঠতে পারছে না, ধীরে ধীরে চোখ ঘুরিয়ে পাশেই তাকায় আর সেখানেই আবিষ্কার করে জিসাকে, নিজের বিছানায় নিশ্চুপ বসে। মুহূর্তেই আব্রোর চোখে এক শীতল অভিব্যক্তি ছায়া ফেলে, যা পরক্ষণেই রূপ নেয় তীব্র অগ্নিমূর্তিতে। চোখ সরিয়ে সামনে তাকাতেই দেখা যায় না অহুকে আর। সে যেন ক্ষণিকেই উধাও হয়ে গেছে। অভিমানী চন্দ্রাবালা নিজেকে গুটিয়ে কোথাও সরে গেছে নিঃশব্দে। আব্রোর মস্তিষ্কে যেন আগুন ছড়িয়ে পড়ে। পায়ের রক্ত উঠে আসে মাথায়, চোখে মুখে রোষ ফুটে ওঠে। জিসার সামনে এই ভয়ঙ্কর রূপ খুব একটা পরিচিত নয়। আব্রোর চাহনি আর শরীরী ভাষা দেখে পালঙ্ক ছেড়ে নিচে নেমে দাঁড়ায়। আব্রোর কণ্ঠ তখন অগ্নির মতো জ্বলন্ত, চোখ রক্তিম, দাঁত কটমট করে বলে ওঠে, হোয়াট আর ইউ ডুইং হেয়ার? হোয়ার ডিড ইউ গেট দ্য কোরেজ টু কাম হেয়ার? জিসা চমকে ওঠে। জানে আব্রো যখন রেগে যায় তখন নিজের ভেতরের আবেগ এক মুহূর্তে বিস্ফোরিত হয়ে যায়। অথচ আজকের রাগ একটা ছোট্ট মেয়ের কারণে। জিসা ভাবতে পারে না অহুর মতো একজনকে নিয়ে আব্রো এতটা রূঢ় হতে পারে। কি করেছে সে? শুধু আব্রোর পাশে বসে একটু সান্ত্বনার স্পর্শ দিয়েছিল তার হাতে। ওইটুকুতে কি এতটা দোষ হয়ে যায়? হঠাৎ অহুর আগমন ঘটায়। সে নিজের অবস্থার গুরুত্ব বুঝে ওঠার আগেই ঘটনাটা ভিন্ন মোড় নেয়। আব্রো জিসার নীরবতা সহ্য করতে না পেরে আরও এক ধাপ চড়াও হয়। উচ্চস্বরে গর্জে ওঠে, চুপ করে আছো কেন? আনসার মি। জিসা থতমত খেয়ে যায়, কাপা কাপা গলায় আওড়ায়, ক্লাম ডাউন, এত এক্সাইটেড হচ্ছ কেন? আমি তো শুধু তোমাকে খুব মিস করছিলাম, তাই এসেছিলাম একটু দেখতে। আব্রো এবার চোখ মুখ খিচে আঙ্গুলে তালি বাজিয়ে দৃঢ় কণ্ঠে নির্দেশ দেয়, অনলি 2 days। এর মধ্যে তুমি ভ্রমণের ভিসা ক্যান্সেল করে লন্ডন ব্যাক করবে, আন্ডারস্ট্যান্ড? জিসার গলা কেঁপে ওঠে, অস্পষ্ট স্বরে বুলি ছুড়ল, একটা পিচ্ছি মেয়ে আমাদের একসাথে দেখে ফেলেছে বলে তুমি আমাকে চলে যেতে বলছো? এতটা অপরাধ করিনি আমি। আব্রো মাঝে থামিয়ে দেয় জিসাকে রূঢ় অথচ দৃঢ় স্বরে বলে, ইউ উইল নট সে এনাদার ওয়ার্ড, গেট আউট অফ মাই রুম। ধমক শুনে জিসা কোনো কথা না বলে আর মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে যায় আব্রো ধপ করে পালঙ্কে বসে পড়ে। মনে এক ধরনের অস্থিরতা। আব্রো চায়নি অহু তাদের একসাথে দেখুক, চায়নি অহু ভুল কিছু ভাবুক। কিন্তু বাস্তবতা বড় নির্মম, ভুল ভাবলেও সে দোষ দেবে না অহুকে। আব্রো জানে না অহু সত্যিই কষ্ট পেয়েছে কিনা, তবে এটুকু নিশ্চিতভাবে জানে সে নিজে কষ্ট পাবে যদি অহু তাকে ভুল বুঝে। অহু যদি দূরত্ব তৈরি করে মুখ ফিরিয়ে নেয়, তবে আব্রোর নিজেকেই ক্ষমা করা মুশকিল হবে। অবচেতনেই এক দীর্ঘশ্বাস ফেলে সে ওয়াশরুমে ঢুকে নেয় এক ঠান্ডা শাওয়ার।
আজ সকাল 9টায় তার একটি গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে বিদেশি এক কোম্পানির সঙ্গে। এমনিতেই ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, তার উপর এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আরও সময় নষ্ট হয়েছে। শাওয়ার সেরে দ্রুত রেডি হয়ে নিচে নামে আব্র। সিঁড়ি দিয়ে নামার সময় আলিনা খান জিজ্ঞেস করেন, কিরে নাস্তা করে জানা? এম ড্যাশ। আব্র ব্যস্ত কণ্ঠে জবাব দেয়, এখন না আম্মা, অফিসে খেয়ে নেব। দেরি হয়ে যাচ্ছে, তোমরা খেয়ে নিও। এম ড্যাশ। এই বলে তড়িঘড়ি করে মহলের মূল দরজা পেরিয়ে গাড়িতে উঠে চড়ে বসে আব্র। আব্রকে ব্যস্ত হয়ে ছুটে যেতে দেখে আজমল খান হেসে আওড়ালেন, দেখেছ আব্রর আম্মু, একসময় আমরাও নাস্তা না খেয়ে মিটিংয়ে ছুটতাম। আজ আমাদের ছেলেও ঠিক সেরকম ব্যস্ত হয়ে উঠেছে। এম ড্যাশ। আব্র রমা চোখ মুছতে মুছতে এক চুমুক চায় চুমুক দিয়ে বলেন, দেখতে হবে না কার ছেলে? আমারই তো ছেলে। ঘর জুড়ে গল্প আর স্মৃতিচারণার আনন্দময় আবহ ছড়িয়ে পড়ে। 02। অন্যদিকে ব্যালকনির কোণে দাঁড়িয়ে অহু একা নিঃশব্দ অভিমানে ডুবে। আব্রকে গাড়িতে উঠতে দেখে তার হৃদয়ে যেন এক ধাক্কা লাগে। যেটা এতদিন কল্পনা ছিল আজ সেটাই বাস্তব হয়ে ধরা দিয়েছে। আব্র মিথ্যে বলেছে তাকে, জিসা তার শুধুই বন্ধু নয়, প্রেমিকা ছিল। অহু রমন এই কথাটি অনবরত বলে যাচ্ছে তাকে। মিথ্যের এই সম্পর্কটায় সে বিশ্বাস হারিয়ে ফেলেছে। চোখে জলের কণা চিকচিক করে, মেঘলা আকাশের মতোই অন্তরে জমেছে বেদনার ছায়া। বৃষ্টি নামবে কিনা জানা নেই, তবে অহুর চোখে তো আগেই বৃষ্টি নেমে গেছে। আজ ভার্সিটিতেও যায়নি সে। পারু একটু আগেই ফোন করে কোচিংয়ে যাবে কিনা জানতে চেয়েছিল, সেখানেও যেতে মন চায় না তার। গতবার কোচিং থেকে ফেরার পথে সেই এক সন্ধ্যায় যা ঘটেছিল, অহু রমন এখনো কেঁপে ওঠে তা ভাবলে। যদি সেদিন আব্র না আসতো, যদি সেদিন। চোখ বন্ধ করে স্মরণ করে অহু সেই বাদল সন্ধ্যাকে, যেখানে ভেজা পথ আর কুয়াশামো হাওয়ার ভেতর এক সাহসী হাতে সে পেয়েছিল বাঁচার আশ্রয়। অবশ্যই নিচে তোমার দেওয়া অংশটুকুকে আরও সাহিত্যের রূপ দিয়ে ছন্দময় ও গুছিয়ে বর্ণনা করছি। বাদল সন্ধ্যার ব্যথাতুর প্রতিচ্ছবি। অহুর হৃদয়ের আঙিনায় সেদিনের সেই স্মৃতি যেন গাঢ় ছায়ার মতো এসে ভর করেছিল। আব্র যেদিন তাকে কোলে তুলে এনেছিল এই মহলে, যেভাবে মমতার ছোঁয়ায় ক্ষতের ওপর ওষুধ বুলিয়ে দিয়েছিল, সেই মুহূর্তগুলো অহুর হৃদয়ের গহীনে গেঁথে গেছে চিরতরে। কিন্তু আজকের এই আব্র, সে তো অহুর নয়। তার হৃদয় তো ইতোমধ্যে কাউকে ঘিরেই আবদ্ধ। তাহলে অহু কেন এই মায়ে জড়ালো? কেন এই ভালোবাসার অজানা আবরণে জড়িয়ে ফেলল নিজেকে? এই তো ভুল, হ্যাঁ নিশ্চয়ই কোনো ভুল হয়ে গেছে অহুর। ভালোবাসা তো কখনো জোর করে আসে না, আসে নিঃশব্দে অজান্তে, ঠিক যেভাবে আজকের এই বাদল সন্ধ্যা এসে ঢেকে দিয়েছে আকাশের রঙিন ছায়া। এই ভাবনাগুলো একে একে এসে বিষণ্ণ করে তোলে অহু রমন। ফ্লোরে বসে দুটো হাঁটুর মাঝে মুখ লুকিয়ে কান্নায় ভেঙে পড়ে অহু। হয়তো প্রকৃতিও আজ তার পাশে আছে। আকাশের গভীর কালো মেঘ আর বিষণ্ণ বৃষ্টি যেন অহুর বুক ভরা হাহাকারের প্রতিধ্বনি হয়ে নেমে আসে পৃথিবীর বুকে। আকাশের দিকে তাকিয়ে এখন বোঝার উপায় নেই যে সময়টা বিকেল, মেঘের ভারে ঢেকে গেছে পুরো দিগন্ত। অহু ধীরে ধীরে উঠে গিয়ে ব্যালকনিতে দাঁড়ায়। চেষ্টা করে মনটা হালকা করতে, যেন বৃষ্টির প্রতিটি ফোঁটা তার অভিমানের ভার ধুয়ে নিয়ে যায়। একটুক্ষণ ভিজে থেকে যেন আবেগের অতল থেকে উঠে আসে সাহসের একটু জল। অহু ফিরে আসে ঘরের ভেতর। বাথরুমে গিয়ে শাওয়ার নেয়, হয়তো বৃষ্টির মতোই শাওয়ারের জল আজ তার চোখের জলকে ঢেকে রাখে। 03। রাত 11টার দিকে ঘোর বাদলের মধ্যে মহলের চৈকাট পেরিয়ে ফিরে আসে আব্র। শরীর জুড়ে বৃষ্টির ফোঁটা, বলিষ্ঠ দেহ থেকে চুল বেয়ে গড়িয়ে পড়ছে সেগুলো। ব্লেজার গাড়িতেই রেখে দিয়েছে, যেন নিজের ভারও একটু হালকা করতে চায়। মহলের হলঘর আজ নিস্তব্ধ। সবাই নিজের নিজের কক্ষে ফিরে গেছে ডিনারের পর। আব্র সোজা উপরের দিকে না গিয়ে কিছু একটা ভেবে পা রাখে রান্নাঘরের দিকে। সেখানে বৃদ্ধা পরিচারিকা তখনও হয়তো কিছু গুছাচ্ছেন। তিনি আব্রকে দেখে স্নেহময় কণ্ঠে হাত ছুড়লেন, সেলাম সাহেব, কিছু লাগবো নি আমনের? আব্র হালকা হাসি দিয়ে মাথা নাড়ে, না কিছু লাগবে না। আচ্ছা, আপনি কি বলতে পারবেন অহু আজ রাতের খাবার খেয়েছে? বৃদ্ধা একটুখানি ভেবে উত্তর দেন, না মামুনি টেবিলে আসে নাই আজ। মুহূর্তেই আব্রর চোখে মুখে গাম্ভীর্য নেমে আসে। আঙুলগুলো মুষ্টিবদ্ধ হয়ে ওঠে, অবচেতনে যেন ক্ষোভ আর উদ্বেগ মিলেমিশে যায়। নিঃশব্দে কিচেন থেকে বেরিয়ে আসে আব্র। গন্তব্য অহুর ঘর। না সাহেব, আজ মাম্মিকে খাবার টেবিলে দেখা যায়নি। ব্যাস, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আব্রর চোখে মুখে এক ধরনের উদ্বেগ আর ক্রোধের রেখা স্পষ্ট হয়ে উঠল। মুহূর্তেই হাতের আঙুল মুষ্টিবদ্ধ করে সে উঠে দাঁড়ালো, আর কিছু না বলেই দ্রুত পা ফেলল অহুর কক্ষের দিকে। চোখ দুটো লালচে হয়ে উঠেছে, তবু নিজেকে দৃঢ়ভাবে সংযত রেখেছে সে। বাইরে তখন ইলশেগুড়ি বৃষ্টির মাঝখানে হঠাৎ হঠাৎ মুষলধারে বর্ষণ শুরু হচ্ছে, আবার থেমেও যাচ্ছে। মাঝে মাঝে বজ্র গর্জে উঠছে, আর অন্ধকার আকাশে বিদ্যুৎ ঝলকে উঠছে। সেই আলোর ঝলকানিতে চারদিক খানিকটা উন্মোচিত হলেও অন্ধকার আর রহস্যময়তা তার স্থান ধরে রেখেছে।
অহুর কক্ষের জানালাগুলো খোলা, পর্দা বারবার বাতাসে উড়ে গিয়ে মৃদু আলো আর শীতল বাতাস কক্ষে আনাচ্ছে। সেই আলোয় অনেকটা স্বপ্নের মতো করে কক্ষের কোণে প্রান্তে ছায়া গাঢ় হয়ে উঠছে। হঠাৎ দরজার শব্দে অহু চমকে উঠে। তার চোখে তখন ঘুম আর চিন্তার আভাস। পালঙ্কে আধশোয়া অবস্থায় সে চোখ মেলে তাকায়। নিয়ন আলোয় সে দেখে কারো অবয়ব পালঙ্কের সামনে দাঁড়িয়ে। পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না, তবে স্পষ্ট বোঝা যাচ্ছে একজন দীর্ঘদেহী বলিষ্ঠ পুরুষ সাদা শার্ট গায়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। পুরুষ সত্তার উপস্থিতি টের পেয়ে অহু শরীর থেকে কাঁথাটা সরিয়ে শীতল মেঝেততে পা রাখল। শীতল বাতাসে কাঁথা ছাড়তেই কাঁপুনি ধরল তার গায়ে। সে নিজের হাত দুটো বুকের কাছে জড়ো করে রাখে, গুটিয়ে বসে থাকে। সামনে থাকা অবয়বটি একটাও শব্দ করছে না। ধীরে ধীরে সামনে গিয়ে মাথা উঁচু করে তাকায় সে, কারণ ওই ব্যক্তি তার চেয়ে অনেকটা উঁচু। নিয়ন আলো, বাইরের বজ্রধ্বনি, জানালার ভেসে আসা বাতাস আর আবছা ছায়ার মধ্যে সে চিনে ফেলে এই লোকটি আব্র। চোখে মুখে তখন অভিমান আর অপমানের স্পষ্ট ছাপ। পরিচিত মুখ দেখেই অহু মুখ ফিরিয়ে নেয়, পেছনে ফিরে দাঁড়িয়ে পড়ে। আব্রর মুখোমুখি হতে চায় না সে। আজ চন্দ্রাবালার মন ভেঙে গেছে। অভিমানে ভরে আছে তার প্রতিটা শিরা উপশিরা। ঠিক তখনই একটা হাঁচি দেয় সে, মুখ চেপে। পেছনে থেকে আব্রর গলা শোনা যায়, নরম অথচ গভীর। বৃষ্টিতে ভিজেছিস তুই? এম ড্যাশ। অহুর অভিমান মিশ্রিত কণ্ঠে উত্তর। জানি না। আব্রু পুনরায় প্রশ্ন ছুড়ে। বৃষ্টিতে কেন ভিজেছিস? এম ড্যাশ। অহু নাক টেনে আওড়ায়। আপনাকে বলবো কেন? এম ড্যাশ। আব্রু ভ্রুকুটি কুচকা জবাব করে। তাহলে কাকে বলবি? এম ড্যাশ। সংক্ষিপ্ত সংলাপ বুনে অহু। জানি না। আমার দিকে ফির। অভিমানী কণ্ঠস্বর। পারবো না। সারাদিন কিছু খাসনি কেন? এম ড্যাশ। ক্ষুধা নেই। আব্রু এবার খানিকটা কঠোর সুরে বুলি ছুড়ল। আমার চোখের দিকে তাকিয়ে এসব বল। অহু প্রত্যুত্তর করে, ক্ষণিকেই। প্রয়োজন বোধ করিনি। আব্রুর কণ্ঠ কঠিন হয়ে উঠল তীব্রভাবে। আমার সঙ্গে জিসাকে দেখে খারাপ লাগছে নাকি তোর? এম ড্যাশ। এই কথাটুকু শোনামাত্রই অহুর ভেতর যেন হঠাৎ করেই ঝড় বয়ে গেল। ভিতরের কষ্ট আবারও জেগে উঠল। বাদল রাতের মতোই তার বুকের ভেতরেও আধার জমে উঠল। কণ্ঠে প্রচণ্ড যন্ত্রণার সুর তুলে আওড়াল। আমার কেন খারাপ লাগবে? যান আপনি এখান থেকে। আব্রু স্থির জবাব তুলে। উত্তর না দিলে যাব না। অহু এবার আর নিজেকে আর ধরে রাখতে পারে না। হৃদয় চিরে যন্ত্রণা উঠে আসে। উচ্চস্বরে বলে ওঠে। কি জানতে চান আপনি? কি উত্তর চান? আমি আপনার সঙ্গে আর কথা বলতে চাই না। প্লিজ বেরিয়ে যান। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল অহুর। কণ্ঠরুদ্ধ তার, হঠাৎ করেই আবার চিৎকার করে বলে। কি হলো, এখনো যাচ্ছেন না কেন? আমি আপনাকে। কথা শেষ হওয়ার আগেই আব্রু এগিয়ে এসে অহুর হাত ধরে একটানে নিজের দিকে ফিরিয়ে আনে, নিজের বলিষ্ঠ দেহের সাথে মিশিয়ে নেয়। হঠাৎ করেই চন্দ্রাবালার ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরে। বজ্রধ্বনি, জানালায় উড়তে থাকা পর্দা আর বাদলের হিম বাতাস মিলেমিশে এক স্বপ্ন বাস্তবতার সংমিশ্রণ সৃষ্টি করে। আব্রুর এক হাতে চন্দ্রাবালার পিঠ জড়িয়ে, অন্য হাতে গালে তীব্র আবেগে ছোঁয়া দিচ্ছে। চন্দ্রাবালা অসহায়ভাবে আব্রুর ভেজা শার্ট খামচে ধরে। তার সমস্ত অভিমান যেন এক চুম্বনে গলে যাচ্ছে। আব্রুর সুশৃঙ্খল দেহের মাঝে তার ছোট্ট অস্তিত্ব তখন নিঃশব্দ আত্মসমর্পণ। হঠাৎ নিস্তব্ধতা। বজ্রের গর্জন থেমে গিয়ে বর্ষা অবিরাম ঝরে পড়ছে। চন্দ্রাবালার নিঃশ্বাস ভারী হয়ে আসে। চোখ খুলে সামনে তাকিয়ে দেখে কেউ নেই। হঠাৎ ধপাস করে পালঙ্কে বসে পড়ে অহু। সাইড টেবিল থেকে এক গ্লাস পানি তুলে এক ঢোকেই পান করে নেয়। চোখ বন্ধ করে ভাবে, এটা কি সত্যি নাকি কল্পনা? আমি চোখ খুলে আব্রু ভাইকে দেখলাম না কেন? আমি কি ওনাকে নিয়ে একটু বেশি ভেবে ফেলছি? এম ড্যাশ 02। আব্রু তখন শাওয়ারের নিচে দাঁড়িয়ে। বর্ষার জলের ধারা তার খোলা পিঠে পড়ছে। শরীর জুড়ে টানটান উত্তাপ। ভেজা চুল বেয়ে পানি গড়িয়ে পড়ছে। আয়নার দিকে তাকিয়ে নিজের পিঠে অহুর নখের দাগ দেখে আব্রু কিছুক্ষণ চুপ করে থাকে। গভীরভাবে চোখ বন্ধ করে দীর্ঘ শ্বাস নেয়। ভাবনার গভীরতায় হারিয়ে যায়। শাওয়ার শেষ করে চুপচাপ নিজের কক্ষে ফিরে আসে। জানালা খোলা, ঠান্ডা বাতাস কক্ষের মধ্যে ঢুকছে। আব্রু জানে সে স্বাভাবিক নয়। ভেতরটা যেন অস্থিরতায় ভরে আছে। একটা টি শার্ট পরে চুল থেকে পানি ঝরাতে ঝরাতে সে বের হয়ে পড়ে। রান্নাঘরে গিয়ে ফ্রিজ থেকে বিরিয়ানির প্যাকেট বের করে গরম করে নেয় ওভেনে বসিয়ে। তারপর এক প্লেট সাজিয়ে নিয়ে আবার সেই কক্ষের উদ্দেশ্যে পা বাড়ায়। অহুর কক্ষ। দরজায় কয়েকবার কড়া নাড়ে। ভিতর থেকে একটা নরম সুর ভেসে আসে। কে? এম ড্যাশ। আব্রু কোনো উত্তর না দিয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে। ভয় পেয়ে অহু পালঙ্কের এক কোণে নিজেকে গুটিয়ে নেয় পুনরায়। আব্রু তখন আলো জ্বালায়। তাকে গুটিসুটি হয়ে বসে থাকতে দেখে চোখ কুঁচকে যায়। একটা চেয়ার টেনে এনে পালঙ্কের সামনে বসে পড়ে আব্রু।
অহুর নাকে বিরিয়ানির গন্ধ ভেসে আসে। যদিও বিরিয়ানি তার পছন্দ না, কিন্তু পেটের মধ্যে যেন ইঁদুর দৌড়াচ্ছে। আব্রু প্লেটটা এগিয়ে দেয় অহুর নিকট। আওড়ায় শীতল কণ্ঠে, খেয়ে নে। অহু আব্রুর দিকে একবার তাকায়, আবার খাবারের দিকে। কথা বলে না আব্রু এবার ধমক দিয়ে বলে, কিরে এভাবে তাকিয়ে আছিস কেন? খেয়ে নে। অহু ধীরে ধীরে প্লেটটা নিয়ে নেয় নিজের আওতায়। আব্রু এক দৃষ্টিতে তার চন্দ্রাবালাকে দেখে যায় মেয়েটা খাবার খাচ্ছে। যেন চোখের সামনে তার তীব্র গড়া সমস্ত অভিমান ধীরে ধীরে গলে যাচ্ছে। আব্রুর গায়ে তখন হালকা টি শার্ট, বাইরে তখনও দমকা হাওয়া। ভেজা বাতাস জানালা দিয়ে ভেসে আসে। বাতাসে ঠান্ডা, কিন্তু ভিতরে যেন আব্রুর হৃদয় জ্বলছে। বাতাসে তখনও বাদলের গন্ধ, বাইরে থেমে থেমে ঝরছে নিরবচ্ছিন্ন বৃষ্টি। বাদল রাতে চার দেয়ালের ভিতরে ছায়াময় নীরবতা। আব্রু পরেছে একটি হালকা শর্ট টি শার্ট, শরীরের লোম খাড়া হয়ে উঠেছে, বারবার দমকা হাওয়া তার গা ছুঁয়ে গেলে সেই হাওয়ার স্নিগ্ধ স্পর্শ তাকে আরো বেশি করে স্পর্শ করছে, যেন চন্দ্রবালার নীরব উপস্থিতি ছুঁয়ে যাচ্ছে তাকে। অহু তখনও থেমে থেমে বিরিয়ানি খাচ্ছে, মুখে কোন কথা নেই, চোখে কিছুটা ক্লান্তি, আর কোথাও যেন এক নিঃশব্দ অভিমান। আব্রু তার দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই দৃষ্টি যেন বন্দি করে রেখেছে চন্দ্রবালাকে। চোখে চোখ পড়তেই জনেই নিজ নিজ দৃষ্টিকে সরিয়ে নিল, কোনো ব্যাখ্যা নেই, কেবল বোবা ভাষা। খাবার শেষ করে অহু ধীর পায়ে ওয়াশরুমে গেল, হাতে পানি ছুঁয়ে ফিরে এসে দেখে আব্রু একটি ওষুধের পাতা থেকে ক্যাপসুল বের করছে। তার চোখে প্রশ্রয়, গলায় কোমলতা। ঔষধটা খেয়ে নে, নয়তো জ্বর চলে আসবে। কোনো প্রশ্ন না করেই অহু ওষুধ আর পানির গ্লাস হাতে নেয়। আব্রু তখন পালঙ্কের উপর রাখা প্লেটটা তুলে নিল। ঘর ছাড়ার পূর্ব মুহূর্তে একবার পেছনে ফিরে চন্দ্রাবালার দিকে তাকিয়ে বলল, পেটুক তো দেখেছি, কিন্তু তোকে দেখে নতুন সংজ্ঞা পেলাম। পুরো এক প্লেট বিরিয়ানি শেষ করে ফেললি, অথচ একবারও জিজ্ঞেস করলি না সামনে বসে থাকা লোকটা খেয়েছে কিনা সারাদিন। এই কথা শোনার পর অহু যেন নিজের ভেতরে গুটিয়ে গেল। কিছু বলার ছিল, কিন্তু শব্দ আটকে গেল কণ্ঠে। আব্রু ততক্ষণে কক্ষ ত্যাগ করেছে। অহু মাথায় হালকা করে টোকা দিয়ে নিজেই নিজের কাছে উচ্চারণ করল, এরকম বেখেয়ালি কবে থেকে হয়েছিস তুই অহু? লোকটা তোকে মিথ্যে বলেছিল ঠিকই, কিন্তু সে তো তোর জন্য কষ্ট করে খাবার নিয়ে এসেছিল। একটা ধন্যবাদও জুটল না তার ভাগ্যে? আব্রু নিজের ঘরে ফিরে গিয়ে শুয়ে পড়েছে অনেক আগেই। তার সমস্ত শরীর জুড়ে ক্লান্তির ছাপ, সারাদিন অনাহারে থাকার ক্লান্তি। অন্যদিকে পেট ভরে খেয়ে শীতল হাওয়ার পরশে এক সময় চোখের পাতায় ঘুম নামে অহুর। বাদলের রাত, নিস্তব্ধ, অথচ অনেক কিছু বলে যায়। 02 ভোরের মেঘ, নরম আলো। সকাল 7টার দিকে ঘুম ভেঙে গেল অহুর। নিঃশব্দে পালঙ্ক ছাড়ল। জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে দেখল, আজ আকাশে রোদ নেই, মেঘের ভেলায় যেন এক অনন্ত ভ্রমণ। চন্দ্রবালার চোখে প্রশান্তির ছোঁয়া, মুখে হাসি। একটু হেঁটে চলে গেল মহলের বাগানে। বাগানের একজন পরিচারিকা সতর্ক করল, বাগানের ভেতর যাইয়েন না, পেক আছে, জামা কাপড়ে লেগে যাইবগা। পেক, কথাটা শুনে অহু হো হো করে হেসে ফেলল। নিষেধ মানল না, জুতো খুলে হাতে নিল। ভেজা কাদার উপর দিয়ে হেঁটে চলল সে। শিশিরে ভেজা ঘাস, বাতাসে ভেসে আসা ফুলের সুবাস, সব মিলিয়ে তার ভেতরে জমে থাকা বিষণ্ণতা একটু একটু করে দূর হতে থাকল। বাগানের গভীরে গিয়ে কিছু ফুল ছিঁড়ে ওড়নার কোলে রাখল। গাছের পাতায় জমে থাকা জলরাশি কখনো কখনো ফোঁটা ফোঁটা হয়ে চন্দ্রবালার গায়ে পড়ে। কাদা মাখা পায়ে ফিরে এলো, পরিচারিকার সাহায্যে পা ধুয়ে নিল। তখনই শুনতে পেল গেটের দিক থেকে হইচই। পাহারাদার জানালো, বড় সাহেবের দলেরা মিছিল নিয়ে আসছে বাহিরে। ওদিকে যাইয়েন না। অহু আর এগোলো না। ধীরে পায়ে ফিরে গেল মহলের ভিতর। প্রবেশের মুখে আজমল খানকে দেখা গেল, তিনি পাঞ্জাবি পরে বাহির হচ্ছেন। অহু তখন হেসে সংলাপ বুনে, চাচাজান, আপনাকে তো একেবারে নেতা নেতা লাগছে আজ। আজমল খান স্নেহভরে মাথায় হাত বুলিয়ে দিলেন অহুর মাথায়। অহু ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠল। সামনে দেখা হয়ে গেল জিসার সঙ্গে। গতকালের স্মৃতি যেন ধোয়ার মতো ছড়িয়ে পড়ল চোখে মুখে। তার হাসি মিলিয়ে গেল স্মৃতির ভার আর নীরব অভিমান। অহু ভারাক্রান্ত মন নিয়ে ক্লাসে প্রবেশ করল। পারুর পাশে গিয়ে বসতেই কৌতূহলী স্বরে আওড়াল, কাল কি হয়েছিল তোর? কিছু না। পারুর কণ্ঠস্বর বেজে উঠল, জানিস আরশ এসেছে ভার্সিটিতে। মেয়র বাবাকেও নিয়ে এসেছে সঙ্গে। যেদিন আব্রু আর আশাফ ভাই মেরেছিল ওদের, তারপর আর আসেনি। আজই প্রথম এসেছে। অহুর বুকের ভিতর কিছুটা কেঁপে উঠল, কিন্তু মুখে প্রকাশ করল না। কেবল বলল, তাতে আমার কি? প্রফেসর এসে পড়বে, কথা বলিস না। অহুর কারো সাথেই কথা বলতে ইচ্ছা করছে না। শুধু একটা নীরবতা তাকে আচ্ছন্ন করে রেখেছে। 03 সন্ধ্যা 7টার দিকে সবাই বসে আছে মহলের বৈঠকখানায়। আব্রু কাঠের সোফায় বসে আছে চুপচাপ। তখনই আজমল খান গম্ভীর কণ্ঠে হাত ছুড়লেন, খান পরিবারে বিয়ের সম্বন্ধ এসেছে। শব্দগুলো শীতল বর্ষার মতো বিঁধে গেল আব্রুর বুকে।
বুকের গভীরে কোথাও যেন ছ্যাদ করে উঠল। সন্ধ্যা 7টার দিকে সবাই ড্রয়িং টেবিলের সোফায় বসে আছে। আব্রো তখনই আজমল খান কণ্ঠে গম্ভীরতা মিশিয়ে আওড়ালেন, খান পরিবারে বিয়ের সম্বন্ধে এসেছে। আব্রো বুকে ছ্যাত করে উঠে বিয়ের কথা শুনে। আব্রো ভ্রু কুঁচকে প্রত্যুত্তর করল তৎক্ষণাৎ, কার জন্য? এম ড্যাশ। জবাব আসলো, ওরা তো অহুকেই পছন্দ করেছিল। আব্রো অগ্নি দৃষ্টিতে তাকিয়ে উচ্চস্বরে বলে হাত ছুড়ল, মানে এ কি? এম ড্যাশ। আজমল খান শান্ত কণ্ঠে বললেন, তোমার মতো আমিও এটাই ভেবেছিলাম, কিন্তু তারা পরবর্তীতে শিফার জন্য কথা বলেছে। কারণ শিফা খান বাড়ির বড় মেয়ে। আব্রো আজমল খানের কথা শুনে কিছুটা ক্ষান্ত হয়, তবে শান্ত হতে পারছে না আব্রো। অহুর উপর সবার নজরই যেন অটুট। আব্রো জোরপূর্বক স্লান হেসে বলে, এটা তো খুবই ভালো কথা, তবে কোন পরিবার থেকে সম্বন্ধ এসেছে? এম ড্যাশ। রাজনীতিবিদ ছেলের পরিবার। আমার চেনা জানা শোনা চৌধুরী আমির বংশের। ওইদিন পার্টিতে তাদের ইনভাইট ছিল, সেখানেই শিফাকে দেখেছে তারা। পাশ থেকে আজমল খানের স্ত্রী আলিনা খান আওয়াজ করে উঠলেন, পছন্দ কি ছেলে করেছে নাকি ছেলের পরিবার? এম ড্যাশ। ছেলে অহুকে পছন্দ করেছিল, তবে পরবর্তীতে ছেলের পরিবার শিফাকে পছন্দ করেছে তার জন্য। পরবর্তীতে ছেলেও সেটা মেনে নিয়েছে, কারণ অহুর তুলনায় ছেলের বয়স বেশি, তাদের পারফেক্ট মানাবে না। এম ড্যাশ। আব্রো নিঃশব্দে তাদের আলাপন শুনছে। অহুর সাথে পারফেক্ট মানাবে না, বয়স কম অহু, এ কথা যেন বারবারই আব্রোর কানে বাজছে বিষের মতন। হাতজোড়া মুষ্টিবদ্ধ করে নিচের দিকে তাকিয়ে রইল। চোখ জোড়া থেকে যেন আগুন বের হচ্ছে। আখি যুগলের শিরা উপশিরা রক্তিম আকার ধারণ করেছে। রাগে ফসছে আব্রো। হঠাৎ আব্রো বসা থেকে দাঁড়িয়ে চোয়াল জোড়া শক্ত করে হাত ছুড়ল। এসব কি বলছেন আপনি? বিয়ের কথা চলছে শিফার, আর আপনি অহু বিষয়ে কথা বলছেন। মানাবে না তার সাথে, বয়স কম, এগুলো কি বাবা? বলুন আমাকে। কথাগুলো এক নাগারে বলে আব্রো সবার দিকে তাকিয়ে রইল। আব্রো কথা শুনে সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে সন্দেহভাজন দৃষ্টিতে। সবাই আওড়াচ্ছে, আজমল খান খারাপ কি বলেছেন? সবার কাছে খারাপ না লাগলেও আব্রোর নিকট এই কথাগুলো অনেক ভয়ঙ্কর। অহুকে অন্য কারো সাথে তুলনা করার সাহস কোথা থেকে পায় তারা? আব্রো এখনো সবার দিকে পূর্বের ন্যায় তাকিয়ে আছে। ভ্রু কুঁচকে আব্রো পুনরায় বুলি আওড়ালো ঝাঁঝ মিশিয়ে, আপনাদের যা ভালো মনে হয় করেন। বলেই আব্রো সোফা ছেড়ে বেরিয়ে চলে যেতে লাগলো। পিছন থেকে আব্রো আম্মা আলিনা খান সংলাপ করে বসলেন, কোথায় যাচ্ছিস আব্রো? একটু বসে যা। কিন্তু আব্রো আলিনা খানের কথায় কোন জবাব দিল না। দ্রুত গতিতে প্রস্থান ঘটিয়ে সিঁড়িতে বড় বড় পা ফেলে আব্রো নিজ রুমে চলে গেল। রুমে গিয়ে হাতে থাকা ব্লেজারটা ছুঁড়ে ফেলল পালঙ্ক। কপাল চেপে ধরল, চোখ বন্ধ করে বসে রইল সোফায় বসে। তৎক্ষণাৎ আব্রো টেবিলের উপর থেকে সিগারেটের প্যাকেট নিয়ে একটা সিগারেট বের করে স্মোক করতে লাগল। 02। অপরদিকে অহু নিজের কক্ষে শুয়ে আছে কাঁথা মুড়িয়ে। শরীর কাঁপছে অহুর, চোখ জোড়া লাল হয়ে গেছে। কাঁপুনি দিয়ে জ্বর এসেছে, সাথে ঠান্ডা তো লেগেছেই। কাউকে কিছু বলতেও পারছে না। সন্ধ্যার পরেই জ্বর এসেছে, তখন থেকেই অহু তার রুমে শুয়ে আছে। কেউ আসেও নি অহুর সাথে দেখা করতে। নিজে উঠে গিয়ে যে কাউকে কিছু বলবে সেই ক্ষমতাও শরীরে বিদ্যমান নেই। চোখ দিয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ছে চন্দ্রাবালার। রাত 10টার দিকে সবাই খেতে বসল ডাইনিংয়ে। শুধু অহু ব্যতীত নিহা গিয়েছে অহুকে ডাকতে। সবাই খাবার খাচ্ছে, আব্রো নিজেও। হঠাৎ নিহা দোতলার উপর থেকে চিল্লায় উঠল, কাকিমণি ও কাকিমণি, তাড়াতাড়ি উপরে আসো তোমরা, তাড়াতাড়ি। অহু আপু অনেক অসুস্থ, জ্বরে কাঁপছে আপু। নিহার কথা শোনা মাত্রই 7-5 কিছু না ভেবে আব্রো খাবার রেখে দৌড় দিল অহুর রুমের উদ্দেশ্য। তার চন্দ্রাবালা জ্বরে পুড়ছে, সে কিভাবে বসে থাকে এখানে? তার জন্যই তো বৃষ্টিতে ভিজেছিল অহু। আব্রোর সাথে আছে অহুর আম্মিজান এবং শিফাও, তারাও দ্রুত চলে গেলেন অহুর রুম। আব্রো এরকম কিছু একটার আশঙ্কা যেন আগেই করেছিল। সেই জন্য অহুকে কাল রাতে ঔষধও খাইয়ে দিয়েছিল। তবে কোন কাজ হলো না, যেটার ভয় পেয়েছিল ঠিক সেটাই হয়েছে। আব্রোর দৌড় দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। আলিনা খানের চোখে খানিকটা উদ্বিগ্নতার ছাপ, সাথে জিসারও। জিসা কাল বিকালেই চলে যাচ্ছে লন্ডন, তবে সেটা কেউই জানে না। আব্রো অহুর রুমে গিয়ে দেখল অহু কাঁথা পেঁচিয়ে গুটি মেরে শুয়ে আছে। অহুর চোখ লাল হয়ে গেছে। 1 ফুট দূরত্বে থেকেও যেন তাপ লাগছে আব্রোর। এতটা জ্বর এসেছে। অহুর কপালে হাত রেখে বোঝার চেষ্টা করল কতটা জ্বর। হাত রাখা মাত্রই আব্রো হাত উঠিয়ে ফেলল। এতটাই তাপ যেন হাতটাই পুড়ে যাবে। মুহূর্তেই আব্রোর মেজাজ বিগড়ে গেল, পায়ের রক্ত মাথায় উঠে গেছে। রাগে ফসতে ফসতে চোয়াল জোড়া শক্ত করে জিজ্ঞেস করল, এতটা জ্বর এসেছে, আমাদের তো একবার বলতেও পারতি তুই। এম ড্যাশ। কিন্তু অহু কোন কথা বলছে না। কোন প্রতিক্রিয়া নেই তার, নির্বাক দৃষ্টিতে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। কোন ওর দেওয়ার শক্তিটুকুও যেন হারিয়ে ফেলেছে।
চোখ দিয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। অহুর আম্মিজান জলপট্টি বেঁধে দিয়েছে কপালে। আব্রু বেরিয়ে গেল ডক্টর আনতে। শিফা নিহা হাত পায়ে তেল মালিশ করে দিচ্ছে। অহুর আব্বুজান এবং অন্যরাও ছুটে এসেছে অহুর রুমে। এই জ্বর লাগালো কিভাবে মেয়েটার? কাল বৃষ্টিতে ভিজেছিলি অহু? ড্যাশ। কিন্তু অহু কোন উড় দিল না আলিনা খানের প্রশ্নের। শিফার আম্মু একটা তোয়ালে দিয়ে অহুর শরীর মুছে দিচ্ছে। অহুর আম্মিজান কেঁদেই ফেলেছেন মেয়ের কাঁপুনি দেখে। দোয়া দুরুদ পড়ে কপালে ফু দিয়ে দিচ্ছেন। মহলের সবাই চিন্তিত, সবাই ভাবছে মেয়েটা জ্বর বাঁধালো কিভাবে? বৃষ্টিতে ভিজে নাকি? কিন্তু অহু তো কাল মহলের বাহিরে যায়নি। তাহলে বৃষ্টিতে ভিজল কিভাবে? নিশ্চয়ই ইচ্ছে করে ভিজেছে মেয়েটা। সুস্থ হয়ে নিক, তারপর করা কথা শোনাবেন আশফাক খান। অপরদিকে আব্রু উন্মাদ হয়ে ড্রাইভ করছে। চোখে মুখে দহনের ছাপ স্পষ্ট, চোয়াল জোড়া এখনো শক্ত হয়ে আছে। মেয়েটা জ্বর বাঁধিয়ে এরকম করুণ অবস্থা করবে মানতে পারছে না আব্রু। অহুর কাঁপুনি দেখে আব্রুর বাম পাজরে আঘাত এনেছে। খুব কষ্ট হচ্ছিল আব্রুর সাথে, ভীষণ রাগও জুড়েছে অহুর প্রতি। অহু সুস্থ হলে প্রথমে কয়েকটা থাপ্পড় দিয়ে তারপর পুনরায় জিজ্ঞেস করবে আব্রু, বৃষ্টিতে কেন ভিজেছিলি তুই? আর একদিন যদি তোকে দেখেছি বৃষ্টিতে ভিজতে, মার একটাও মাটিতে পড়বে না বলে দিলাম। এই সংলাপ আওড়াচ্ছে মনে অহুকে নিয়ে আব্রু। অহুর চিন্তায় উন্মাদ আব্রু সিট বেল্টটাও বাঁধতে ভুলে গেছে। ওয়েদার খুবই খারাপ, কখন আবার বাদলহানা দিতে পারে তার ঠিক নেই। রাস্তায় মানুষজনের আনাগোনা খুবই কম। আব্রু তীব্র বেগে গাড়ি চালাচ্ছে। তার হাতে যেন সময় একদমই নেই। তার চন্দ্রাবালা কষ্ট পেয়ে চলেছে, প্রতিটা সেকেন্ড তাকে তাড়াতাড়ি যেতে হবে। আব্রু যেদিক দিয়ে পারছে আঁকা বাঁকা ম্যাপেই গাড়ি চালাচ্ছে। সমস্ত ছোট বড় গাড়িকে ওভারটেক করে চলছে। হঠাৎ একটা গাড়ি আকস্মাৎ সামনে চলে আসায় আব্রু কিছু বোঝার আগেই নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত গাড়ির সাথে সংঘর্ষে অ্যাক্সিডেন্ট ঘটে যায়। সিট বেল্ট বাঁধা না থাকায় আব্রুর মুখশ্রী গাড়ির স্টিয়ারিং এর উপর মুহূর্তেই আছড়ে পড়ে। নিস্তব্ধ হয়ে যায় সবকিছু। পরনে থাকা সাদা শার্টে ছিটকে পড়ে লাল রক্ত। ভেসে যায় সবকিছু মুহূর্তের মধ্যেই সুঠাম দেহের পুরুষের শরীরের পিণ্ড হতে নিরর্গত রক্তে। সিট বেল্ট বাঁধা না থাকায় আব্রুর মুখশ্রী গাড়ির স্টিয়ারিং এর উপর মুহূর্তেই আছড়ে পড়ে। নিস্তব্ধ হয়ে যায় সবকিছু। পরনে থাকা সাদা শার্টে ছিটকে পড়ে লাল রক্ত। ভেসে যায় সবকিছু মুহূর্তের মধ্যেই সুঠাম দেহের পুরুষের শরীরের পিণ্ড হতে নিরর্গত রক্তে। উন্মাদ আব্রু শান্ত হয়ে গেছে। কোনো কথা বলছে না। আব্রুর চোখ দুটো ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসলো, খুলে রাখার কোন শক্তি বিদ্যমান আর নেই তার মাঝে যেন। মস্তিষ্ক কাজ করা বন্ধ করা দিয়েছে ইতিমধ্যে। বুকের ধুকপুকানি যেন আকাশ ছুঁয়ে গেছে। বলিষ্ঠ দেহের মুখশ্রী এখনো স্টিয়ারিং এর উপর পড়ে আছে। গাল বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে স্টিয়ারিং এবং চারপাশে। আব্রুর পেশিবহুল হস্ত জোড়া এখনো গাড়ির স্টিয়ারিং ধরে আছে। হাত সরানোর সময়ই যেন আর পেল না মানুষটি। বাদল বিঘ্ন রাতে মানুষের আনাগোনা নেই, কলরব নেই কোন। কিন্তু মুহূর্তের মধ্যেই যেন হই হল্লোড়ের সৃষ্টি হলো। দৌড়ে মানুষজন ছুটে এসেছে। কি হয়েছে? কি হয়েছে? কিছু মানুষ সামনেই এগোচ্ছে না ভয়। আবার কিছু মানুষ এগিয়ে গিয়ে দেখার চেষ্টা করল। কিছু দল মানুষ একে অন্যকে দোষারোপ করে চলছে। দোষেরই ছিল আমি দেখছি কেমনে গাড়ি চালাতা ছিল আল্লাহ। হো হো, আমিও দেখছি এরকম ভাবে গাড়ি চালাইলে অ্যাক্সিডেন্ট করব না। কেউ গিয়া দেহ বাইচা আছেনি? হাসপাতালে নিয়ে যাইতে হইব। গাড়ি দেইখা তো মনে হইতাছে বড়লোক বাড়ির পোলা। মতচত খাইয়া গাড়ি চালাইতাছিল ওইব বুঝনা। সংঘর্ষে দুই গাড়িরই ক্ষতি হয়েছে, তবে সামনে থাকা বাহনের পিছন দিক থেতলে গেলেও কোন মানুষের ক্ষয়ক্ষতি হয়নি। অপরদিকে আব্রুর গাড়ির সামনের দিক থেতলে গেছে, সাথে আব্রুও আঘাত পেয়েছে গুরুতর। কিছু তরুণ ছেলেরা ভিড় ঠেলে ভিতরে ঢোকে। সবাইকে সরিয়ে দিয়ে তড়িঘড়ি করে গাড়ির দরজা খোলে। ছেলেগুলো দেখল আব্রু স্টিয়ারিং এর উপর ঝুঁকে পড়ে আছে। আশেপাশে রক্ত ভেসে আছে। অতঃপর ছেলেগুলো আব্রুর অবস্থা বোঝার জন্য হালকাভাবে আব্রুকে ধাক্কা দেয়। পাহাড় সমান শক্তির ন্যায় বলিষ্ঠ দেহটি মুহূর্তেই ঢলে পড়ে যায় বাম পাশে সিটের উপর। সবাই নজর বন্দি করলে অচেনা অবয়বটির নাক মুখ দিয়ে ফিনকি দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে। সাদা শার্টটি আর চেনার উপায় নেই। লাল ভেজা রক্তে লেপ্টে আছে সুঠাম দেহের সাথে। তৎক্ষণাৎ ছেলেগুলো আব্রুকে গাড়ির ভিতর থেকে টেনে হিঁচড়ে বের করে আনে। ছেলেগুলো আব্রুর সাথে কুলাচ্ছে না, এত ভারী আব্রুর দেহ। কতজন মিলে আব্রুকে পাজা কালো করে অন্য একটি গাড়িতে উঠায় হাসপাতালের উদ্দেশ্য। অনেক মানুষ জমা হয়ে গিয়েছে ইতিমধ্যে রাস্তায়। যেই ছেলেগুলো আব্রুকে উদ্ধার করেছে তারা মূলত স্টুডেন্ট। বয়স 22-23 হবে। আব্রুর শরীরের ক্ষত স্থানগুলো থেকে এখনো রক্ত বেরিয়েই চলেছে। একটা ছেলে পকেট থেকে রুমাল বের করে আব্রুর ক্ষতস্থানে চেপে ধরল, রক্ত বন্ধ করার প্রচেষ্টায়। তবে রুমাল চুইয়ে রক্ত বের হচ্ছে। তখনই হঠাৎ একটা ছেলে বলে উঠল, দেখতো মোবাইল আছে নি সাথে? থাকলে ফোন দে উনার বাড়িতে। দাঁড়া, চেক করে নেই।
এই বলে একটা ছেলে আব্রুর বডি চেক করতে লাগলো। ভাগ্যক্রমে আব্রু ফোনটা প্যান্টের পকেটেই ছিল। এই তো পাইছি। ছেলেটি হতদন্ত হয়ে আওড়াল। পরিচিত নাম্বার দেখে একটা ফোন লাগা। ফোন তো লক করা। কিছুক্ষণ চুপ থেকে ছেলেটি হাত ছুড়ল। ইমার্জেন্সিতে দেখ, কারো নাম্বার আছে হয়তো। ছেলেটা ইমার্জেন্সি নাম্বারে ডায়াল করল। ইমার্জেন্সিতে আলিনা খানের নাম্বার ছিল 02। আলিনা খান অহুর রুমেই ছিলেন। হঠাৎ ওনার হাতে থাকা ফোনটা বেজে উঠল। তিনি দেখলেন আব্রোর নাম্বার থেকে কল এসেছে। হতদন্ত হয়ে তিনি ফোনটা রিসিভ করলেন। ঘাবড়ে গিয়ে আওড়ালেন, কিরে, কি হয়েছে? ডক্টর পাসনি নাকি? এম ড্যাশ। ফোনের অপর পাশ থেকে একটা অচেনা কণ্ঠে কেউ উড় করল, জি আমি আব্রো না। আলিনা খান ভ্রু কুচকে ফোনের দিকে তাকালেন, ওনার কোন ভুল হয়নি তো? ভুল কারো ফোন রিসিভ করেনি তো? না, এটা তো আব্রোই নাম্বার। ওপর পাশ থেকে হ্যালো হ্যালো করেই যাচ্ছে অচেনা কণ্ঠ। আলিনা খান ফোনটা কানের কাছে নিয়ে পুনরায় জিজ্ঞেস করলেন, হ্যাঁ শুনছি, কে তুমি? আমার ছেলের ফোন তোমার কাছে কেন বাবা? আমার আব্রু কোথায়? এম ড্যাশ। আসলে আন্টি, আসলে এটা যার ফোন তার। তার কি? তার করছো কি হয়েছে? পরিষ্কার করে বলো। আলিনা খান বসা থেকে উঠে দাঁড়িয়ে করা ভাষায় হাত ছুঁড়লেন। আলিনা খানের উত্তেজনা দেখে অহুর আম্মিজান ভ্রু কুঁচকে তাকালেন আলিনা খানের দিকে চেয়ে। তিনি অহুর পাশেই বসেছিলেন। অহু এখনো স্বাভাবিক হতে পারেনি। কোন কথাই বলছে না, এমনকি কোন প্রতিক্রিয়াও করছে না। সবাই অনেক চিন্তিত অহুকে নিয়ে। এর মাঝেই ফোনের অপর প্রান্তের অচেনা সুরটি আওড়ালো, আসলে আন্টি, এটা যার ফোন তার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা তাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। আপনারা তাড়াতাড়ি আসুন। এম ড্যাশ। কথাটা শোনা মাত্রই আলিনা খান জোরে চিল্লায় উঠলেন, ধপাস করে ফ্লোরে পড়ে গেলেন। অহুর আম্মিজান এবং শিফা দৌড়ে এসে আলিনা খানকে ঝাপটে ধরলেন। আলিনা খানের চিল্লানি শুনে মহলের সবাই ছুটে আসলো অহুর রুমে। আজমল খান পাজা কালো করে আলিনা খানকে অহুর পাশে পালঙ্কে শোয়ালেন। শিফার আম্মু আলিনা খানের চোখে মুখে পানি ছিটিয়ে দিচ্ছে। আলিনা খান কথা বলতে চেষ্টা করছে, তবে পারছে না, শুধু তোলাচ্ছে আর ঘন ঘন নিঃশ্বাস টেনে নিচ্ছে। অশুদ্ধ শব্দে আওড়াচ্ছেন, আমার আব্রো আব্রো রে। আজমল খান ঘাবড়ে গিয়ে একের পর এক প্রশ্ন ছুড়ে মারলেন আলিনা খানের নিকট। কি হয়েছে তোমার? এরকম করছো কেন? আর আব্রু কি হয়েছে? এম ড্যাশ। আলিনা খান হাঁসফাঁস করে শুধু আব্রু আব্রু বলছেন। পুরো কথা বলতে পারছেন না, গলায় এসে যেন শব্দ আটকে যাচ্ছে আর বের হচ্ছে না। আশফাক খান অহুর আম্মিজানকে উদ্দেশ্য করে বুলি ছুড়লেন, কি হয়েছে অহুর আম্মু? এম ড্যাশ। আমি তো বুঝতেছি না অহুর আব্বু কি হইছে। ভাবির ফোনে হঠাৎ কার যে কল আসলো, মনে হয় আব্রু রই, তারপরই ধপাস করে ফ্লোরে পড়ে গেল। নিহা অহুর আম্মিজান এর কথা শুনে ফ্লোর থেকে ফোনটা তুলে এনে আজমল খানের কাছে দিলেন। আজমল খান ডায়াল লিস্টে ঢুকে আব্রুর নাম্বার দেখতে পেলেন আলিনা খানের ফোনে। তিনি তৎক্ষণাৎ আব্রুর নাম্বারে ডায়াল করলেন পুনরায় বিষয়টা বোঝার জন্য। কিছু সময়ের মধ্যেই ফোনটা কেউ পিক করল এবং তাড়াতাড়ি হাঁসফাঁস করতে করতে বলে উঠল কণ্ঠটি, জি বলুন আন্টি, আপনারা কোথায়? আব্রু ভাইকে নিয়ে হসপিটালে মাত্রই পৌঁছেছি। আজমল খান কথাটা শুনে ঢোক খেলেন, ধীরে ধীরে আলিনা খানের দিকে তাকালেন। আলিনা খান আজমল খানের দিকে তাকিয়ে মাথা নাড়ালেন। হ্যাঁ, এটাই শুনেছিলেন তিনি। আজমল খান আশফাক খানকে সাথে নিয়ে মহল থেকে বেরিয়ে গেলেন তাৎক্ষণিক। দ্রুত গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিলেন হসপিটালের উদ্দেশ্য। পিছন থেকে বাড়ির কর্ত্রীরা জিজ্ঞেস করেই চলেছেন, কোথায় যাচ্ছেন আপনারা? বলে যান, কি হয়েছে? এম ড্যাশ। আজমল খান স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে আওড়ালেন কণ্ঠস্বর দীর্ঘ করে, আমরা হসপিটাল যাচ্ছি। তোমরা সবাই অহুর আর আব্রুর আম্মুর খেয়াল রেখো। অপরদিকে আব্রুকে হসপিটালে নিয়ে আসা হয়েছে। হসপিটালে মানুষজন তেমন একটা বেশি নেই এই বাদল বিঘ্ন রাতে। ছেলেগুলো দ্রুত দৌড়ে গিয়ে ডক্টর নিয়ে আসলো। হসপিটালে ডক্টরও নেই, সবাই ডিউটি শেষ করে চলে গিয়েছে। একটা ডক্টর দৌড়ে আসলো, তিনিও তার কেবিনে বসে ঘুমাচ্ছিলেন। একজন ছেলে গিয়ে তাকে ডেকে ডেকে সজাগ করেছিল। আব্রুকে কতজন মিলে একটা স্ট্রেচারে উপর শোয়ালো। ছেলেগুলোর শার্ট, প্যান্ট, গেঞ্জি ও লাল রক্তে ছেয়ে গেছে। আব্রুর ভারী নিথর দেহটা স্ট্রেচারের উপর শুয়ে আছে নিঃশব্দে। কোন নড়াচড়া করছে না। স্ট্রেচারে থেকে কিছুটা বাহিরে আব্রুর হাত বেরিয়ে আছে। লাল রক্তে ডুবে আছে যেন হাতজোড়া। হঠাৎ বাম হাতটা থেকে ঘড়ি খুলে হসপিটালের ফ্লোরে টং শব্দ করে পড়ে গেল। কপাল বেয়ে কয়েক ফোঁটা রক্ত স্ট্রেচারের এপ্রন স্পর্শ করে ফ্লোরের উপরেও পড়ল। আব্রুকে অপারেশন থিয়েটারের ভিতর ঢুকিয়ে ওটি এর দরজা সশব্দে বন্ধ করে দেওয়া হলো। আব্রুর কপাল বেয়ে কয়েক ফোঁটা রক্ত স্ট্রেচারের এপ্রন স্পর্শ করে ফ্লোরের উপরেও পড়ল। আব্রুকে অপারেশন থিয়েটারের ভিতর ঢুকিয়ে ওটি এর দরজা সশব্দে বন্ধ করে দেওয়া হলো। বাহিরে ছেলেগুলো দাঁড়িয়ে আব্রুর বাবা মায়ের আসার অপেক্ষা করছে। তাদেরও চলে যেতে হবে, অনেক রাত হয়ে গেছে।
মেসে থাকে ছেলেগুলো ফিরতে দেরি হলে সমস্যায় পড়তে হবে তাদের। তার উপর ছেলেগুলোর পরনের ড্রেস রক্তে ভিজে নষ্ট হয়ে গেছে। শরীর থেকে রক্তের আষ্টে গন্ধও ভেসে আসছে, যা শুকলে আগন্তুক কেউ নাক ছিটকে বমি করে ফেলবে মুহূর্তেই। কি অদ্ভুত মিল! দুজনেই এই মধ্যে রজনীতে নিথর দেহ নিয়ে শুয়ে আছো। কেউই কোন শব্দ আওড়াচ্ছে না। দুজনের হৃদয়ের বেগের গতি একই যেন। দুজনের করুণ পরিস্থিতির জন্য একে অন্যই দায়ী পরোক্ষভাবে। আলিনা খানের মাথায় পানি ঢালছেন বাড়ির সহধর্মিণীরা। তিনি বারবার উঠে চলে যেতে চাইছেন আব্রুর কাছে। আলিনা খানকে দমিয়ে রাখা যাচ্ছে না। আব্রু আব্রু করে চিৎকার দিয়ে উঠছেন একটু পর পর। কিছু সময় আগে তারাও জানতে পারলেন আলিনা খানের কাছ থেকে আব্রু অ্যাক্সিডেন্ট করেছে। তারাও ভীষণ চিন্তিত হয়ে পড়েছে। অহুর পাশে শিফা নিহা দুই আদুরে বোন বসে তাদের বুনুকে সেবা করছে। হঠাৎ করে কি থেকে খান পরিবারে কি হয়ে গেল কেউ বুঝতেই পারলেন না, সবাই এই চিন্তাই আলাপন করছে। জিসা এই ঘটনার মধ্যে অনুপস্থিত ছিল। মহলের সবাই অহুকে দেখতে গেলেও জিসা যায়নি। এমনকি আলিনা খানের চিৎকার শুনেও আসেনি। জিসা এই হট্টগোল সবসময় এড়িয়ে চলে। সেই বিধায় তার এখনো অজানা আব্রু অ্যাক্সিডেন্ট করেছে। জানলে হয়তো ন্যাকা কান্না জুড়ে দিত। জিসার সাথে একজনের এখনো অজানা আব্রু অ্যাক্সিডেন্ট করেছে, সে হলো চন্দ্রাবালা। সে জেগে থাকলে হয়তো সব রাগ অভিমান ভুলে ছুটে যেত আব্রুর সন্নিধানে। আব্রুরও অপারেশন থিয়েটারের ভিতরে অপারেশন চলছে। ইমার্জেন্সিতে অ্যাডমিট করানো হয়েছে তাকে। এই মাঝ রাতে হসপিটালে ডক্টর নার্স বেশি নেই। সবাইকে ইমিডিয়েটলি কল করে আনা হয়েছে বাদল বিঘ্ন রাতে। সবাই ডিউটি শেষ করে চলে গিয়েছিল। আবার আব্রুকে ওয়েটিংয়ে রাখা যাবে না কাল সকাল পর্যন্ত। শরীর থেকে অনেক রক্ত ইতিমধ্যে বেরিয়ে গেছে। তাই বাধ্য হয়ে রাতেই অপারেশন থিয়েটারের ভিতর ঢোকানো হয়। আজমল খান গাড়ি ড্রাইভ করে চলেছেন। তাড়াতাড়ি হসপিটালে পৌঁছাতে হবে তাদের। আশফাক খানকে গাড়ির ভিতরেই সব কিছু খুলে বলেছেন তিনি। আশফাক খান আরও বেশি চিন্তিত হয়ে পড়লেন যেন। একদিকে তার কলিজা অসুস্থ, মহলে রেখে এসেছেন তাকে। ডক্টর আদৌ এসে পৌঁছেছে কিনা কে জানে। অন্যদিকে ভাইয়ের ছেলে অ্যাক্সিডেন্ট করেছে। কি অবস্থায় আছে ছেলেটা সেই খবরও নেই তাদের কাছে। মহল থেকে কিছুটা দূরে যেতেই আজমল খান দেখলেন রাস্তার পাশে কিছু মানুষ জড়ো হয়ে আছে। কানাঘুষা করছে। পোলাআডা বাঁচব কিনা কে জানে। যেই রক্ত বের হইছে বাঁচার সম্ভাবনা তো দেখি না। মাথা থেকে যেই রক্ত বের হইছে দেখছি, আল্লাহ মালুম। আরে বাঁচব কি দানবের মতো শৈল দেহ নাই। টাইনা নামাইতে পারে নাই ছোকরাগুলা। এইডা ঠিকই কইছ, চিকনা চাকনা হইলে অঘটন ঘটাতো বড় কোনো। মানুষগুলোর কথা শুনে আজমল এবং আশফাক খানের বুকে ছ্যাঁতো করে উঠল। বুঝতে পারলেন, এখানে আর অন্য কারোর ব্যাপারে কথা হচ্ছে না, বরং তাদের নিজের ছেলের ব্যাপারেই সবাই কানাঘুষা করছে। তড়িঘড়ি করে আজমল গাড়ি থামিয়ে বাহিরে নামলেন। সামনে লোক সমাগম এড়িয়ে যেতেই দেখতে পেলেন আব্রুর গাড়িটা রাস্তার সাইডে পড়ে আছে বিধ্বস্ত অবস্থায়। গাড়িটা এই অবস্থাতে দেখে আজমল খানের রক্তচাপ বেড়ে গেল। সামনে দু এক কদম পা বাড়ালেন, ধীরে ধীরে বুকের বাম পাশে চেপে ধরে আছেন। খুব যন্ত্রণা হচ্ছে সেখানে। গাড়ির কাছে যেতেই দেখলেন রাস্তার উপর রক্ত পড়ে আছে। সামনে যাওয়ার শক্তিটুকু আর পেলেন না। ধপাস করে পড়ে যেতেই নিলেন রাস্তায়, তখনই আশফাক খান সামলে নিলেন তার ভাইকে। আজমল খান হয়তো আলিনা খানের মতো চিৎকার করতে পারছেন না। পুরুষ মানুষদের কাঁদতে যে নিষেধ, তবুও যেন আজমল খানের চোখে পানি চিকচিক করছে। রাস্তার কিছু অংশ ঘেরাও করে রেড করে দিয়েছে পুলিশ। সকাল হতে হতে হয়তো মিডিয়াও চলে আসবে। আজমল খানকে দেখতে পেয়ে একজন পুলিশ সদস্য ছুটে আসেন। তিনি আজমল খানকে ভালো চিনেন। কাছে এসে উদ্বিগ্ন গলায় আওড়ালেন, স্যার আপনি এখানে? আপনাকে তো এই সময় হসপিটাল যাওয়া উচিত। কোন প্রোটেকশন ছাড়া যে আপনারা এভাবে বাহিরে বের হয়েছেন? যে কোনো সময়ে কোন হামলা হয়ে যেতে পারে। এমনিতেও আপনি এখন পলিটিক্স করছেন, আপনাকে সাবধানে থাকা উচিত। প্লিজ বি সেফ স্যার। এম ড্যাশ। কিন্তু পুলিশ সদস্যের কথা হয়তো আজমল খানের কান পর্যন্ত পৌঁছালেও মস্তিষ্ক অবধি পৌঁছাল না। পুলিশ সদস্য পুনরায় বলে উঠলেন, চলুন আমি আপনাকে সাহায্য করছি। পুলিশ সদস্যদের মধ্যে একজনকে আজমল খানদের সাথে যাওয়ার জন্য নির্দেশ দিলেন। আজমল খান স্বাভাবিক হয়ে দাঁড়িয়ে চাপা কণ্ঠে হাত ছুড়ল, তার প্রয়োজন নেই, আমি যেতে পারব। অতপর আজমল খান এবং আশফাক খান গাড়ির দিকে হাঁটা ধরলেন। আজমল খানকে চিনতে পেরে কিছু মানুষের কানাঘুষা বন্ধ হয়ে গিয়েছে। অনেকে ভয় পাচ্ছে যে অ্যাক্সিডেন্ট করেছে সে যে আজমল খানের ছেলে সেটা কারোই জানা ছিল না। গাড়িতে বসিয়ে আশফাক খান আজমল খানকে পানির বোতল এগিয়ে দিলেন। অতপর আশফাক খান গাড়ি স্টার্ট দিলে। 02। কিছু সময় আগেই ডক্টর এসেছে অহুকে চেক আপ করতে। অহুর জ্বর পৌঁছেছে 102 ডিগ্রি ফারেনহাইট। পরীক্ষা নিরীক্ষা করে অহুকে কিছু ঔষধ দিলেন এবং নিয়ম নিদর্শনা দিলেন ভালোভাবে সেবা শুশ্রূষা করার।
কিছু সময়ের মধ্যেই কিছু খাবার খাইয়ে ঔষধ খাওয়ার আদেশও দিলেন। অহু সকালের মধ্যেই স্বাভাবিক হয়ে যাবে এই আশ্বাসও দিলেন ডক্টর। অহুর আম্মিজান গিয়েছে অহুর জন্য খাবার আনতে কিচেনে। ডক্টর আলিনা খানেরও চেক আপ করলেন। আলিনা খানের রক্তচাপ বেড়ে গেছে, তাই প্রেশার লো হওয়ার জন্য কিছু ট্যাবলেট দিলেন, সাথে ঘুমের ঔষধও, যেন ছেলের জন্য পাগলামো না করে কিছুটা স্বাভাবিক হতে পারেন। কিন্তু আলিনা খান ঔষধ খেতে নারাজ। তিনি পাগলামে করছেন আব্রুর কাছে তাকে নিয়ে যাওয়ার জন্য। সবাই বুঝাচ্ছে সকাল হলেই হসপিটালে নিয়ে যাবেন উনাকে, তবে উনি তা বুঝতে নারাজ। একটু পর পর বিছানায় গড়িয়ে আব্রু আব্রু বলে চিৎকার করছেন। আজমল এবং আশফাক খান হসপিটালে পৌঁছেন। রিসিপশনে যেতেই একজন তাদেরকে অপারেশন থিয়েটার এর কাছে নিয়ে গেলেন। অপারেশন থিয়েটার এর কাছে কাছে যেতেই আজমল খান এবং আশফাক খান উদ্ধার করা ছেলেগুলোকে বাহিরে দাঁড়িয়ে থাকতে দেখলেন। উদ্ধারকারী ছেলেগুলো আজমল খানদের সালাম দিলেন। এর মধ্যে কয়েকজন ছেলে আজমল খানকে চিনতে পারলেন এবং তারাও অবাক হল। আজমল খান ছেলেগুলোর কাছে গিয়ে তাদের জড়িয়ে ধরলেন এবং কান্না মিশ্রিত কণ্ঠে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। 1 ঘন্টা 15 মিনিটের অপারেশন শেষ করে ডাক্তারগণ ওটি থেকে বেরিয়ে আসলেন। আজমল খান এবং সবাই ডক্টরের কাছে ছুটে আসলেন। আজমল খান কণ্ঠ ভার করে জিজ্ঞেস করলেন, কি হয়েছে ডক্টর? আমার আব্রু কেমন আছে? একজন বৃদ্ধা বয়সী ডক্টর মুখের মাস্ক খুলতে খুলতে বুলি ছুড়লেন, মি আজমল খান, আব্রু আপনার ছেলে। ডক্টরের কথা শুনে বোঝা গেল তিনি আজমল খান এবং আব্রু দুজকেই চিনেন। তবে দুজনের পরিচয় যে এক সূত্রে গাঁথা সেটা জানতেন না। হ্যাঁ, আমার ছেলের কি হয়েছে, ওর ঠিক আছে তো? জবাব আসলো, মাথায় বেশ গভীর আঘাত পেয়েছে, অনেক রক্ত শরীর থেকে বেরিয়ে গেছে। আল্লাহ আল্লাহ করুন, কাল বিকালের মধ্যে যেন জ্ঞান ফিরে আসে, নয়তো বড় কোন অঘটন ঘটে যেতে পারে। বুঝতেই তো পারছেন মাথায় আঘাত পেয়েছে, মাথায় বেশ গভীর আঘাত পেয়েছে, অনেক রক্ত শরীর থেকে বেরিয়ে গেছে। আল্লাহ আল্লাহ করুন, কাল বিকালের মধ্যে যেন জ্ঞান ফিরে আসে, নয়তো বড় কোন অঘটন ঘটে যেতে পারে। বুঝতেই তো পারছেন মাথায় আঘাত পেয়েছে। আশাফ খান নেতিয়ে যাওয়া কণ্ঠস্বর দীর্ঘ করে আওড়ালেন, আমরা কি আব্রুর সাথে দেখা করতে পারবো না এখন? জি দেখা করতে পারবেন, তবে তাকে কোন প্রকার বিরক্ত করা যাবে না। তাড়াতাড়ি দেখা করে আসুন। কিছু সময়ের মধ্যেই আব্রুকে ওটি থেকে বের করে আইসিইউতে অ্যাডমিট করানো হবে। আজমল খান দৌড়ে ওটি এর ভিতর ঢুকে পড়লেন। ছলো চোখে পরখ করলেন আব্রু একটা নীল রঙের গেঞ্জি পরে কেবিনে শুয়ে আছেন। অপারেশন করানোর পর যেই গেঞ্জি পরিয়ে দেওয়া হয় ভিকটিমকে। আব্রুর মুখে অক্সিজেন মাস্ক লাগানো, মাথায় এবং শরীরের বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ করা। সাদা ব্যান্ডেজের উপর দিয়েই ভেসে আছে লাল রক্ত। আব্রুকে দেখে আজমল খানের অজান্তেই চোখ দিয়ে কয়েক ফোঁটা অশ্রুধারা গড়িয়ে পড়ল। আশফাক খানও অসহায় দৃষ্টিতে আব্রুর মুখশ্রীর দিকে তাকিয়ে আছেন। বড্ড আদর সোহাগ করে সে আব্রুকে ছোট থেকে বড় করেছেন। আজমল খানের থেকেও বেশি স্নেহ করেছেন তিনি আব্রুকে। উদ্ধারকারী ছেলেগুলোও আজমল খানের পিছনে দাঁড়িয়ে আব্রুকে দেখল। পরক্ষণেই কিছু নার্স এসে আব্রুকে ওটি থেকে বের করে নিয়ে গেল। আশফাক খান মহলে ফোন দিয়ে জানিয়ে দিলেন আব্রু ভালো আছে, তারা যেন বেশি চিন্তা না করে। আজ তারা হসপিটালেই থাকবেন একথা বলতেও ভুললেন না। সাথে অহুর খোঁজ নিতে। অহু এখন ঘুমাচ্ছে, ঘুম থেকে সজাগ হলেই স্বাভাবিক অবস্থায় ফিরবেন বলে ডক্টর আশ্বাস দিয়েছেন। আলিনা খান এখন কিছুটা শান্ত হয়েছেন। মহলের সব সহধর্মিনীরা মিলে তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়েছে। শিফা নিহা অহুর পাশেই শুয়ে পড়েছে। ছোট্ট নিহা ঘুমের ঘোরে তার এক পা শিফার উপরে দিয়ে শুয়ে আছে। সবাই যেন এখন ভোরের সূর্য উঠার অপেক্ষা করছে। আজমল খান ছেলেগুলোকে নিজ দায়িত্বে ড্রাইভারের সাহায্য তাদের মেসে পৌঁছে দিয়ে এসেছেন। হসপিটালের কেবিনে আজমল খান এবং আশফাক খান বসে নিদ্রাহীন রাত্রি যাপন করছে। 02 ভোর 6টা খান মহল। সূর্য ধীরে ধীরে পূর্ব দিক থেকে উদিত হচ্ছে। পাখপাখালিরা নিজের বাসা থেকে দল বেঁধে বেরিয়ে পড়েছে খাবারের জোগানে। বাড়ির সহধর্মিনীরা ফজরের নামাজ পড়েই হসপিটালের উদ্দেশ্য রওনা দিয়েছে। ঠিক তখনই নিভু নিভু করে কয়েকবারের প্রচেষ্টায় চোখের পাপড়ি জোড়া মেলে তাকায় অহু। ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসে পালঙ্কে। পুরো শরীর ঘেমে একাকার হয়ে গেছে। বিরক্তিকর সাথে কাঁথা সরিয়ে ফেলে শরীর থেকে আশেপাশে চোখ মেলে তাকিয়ে দেখে শিফা নিহা তার পাশে শুয়ে আছে। সাইড টেবিল থেকে পানির গ্লাস উঠিয়ে তেতো মুখে পানি পান করে নিল। অহু নিজের কপালে নিজেই হাত দিয়ে অনুভব করল এখনো জ্বর আছে। দেয়ালে টাঙানো বড় ঘড়ির দিকে তাকিয়ে দেখল 6টা বাজে। এখনো ভালো মতো সকাল হয়নি দেখে একটা বড় হাই তুলল। অতপর কাঁথা ফেলে দিয়ে নিহাকে জড়িয়ে ধরে আবারও শুয়ে পড়ল অহু। বাড়ির সহধর্মিনীরা হসপিটালে পৌঁছেছে, সাথে কয়েকজন নিরাপত্তা রক্ষীও। আলিনা খান হসপিটালে প্রবেশ করতেই
দৌড়িয়ে ভিতরে চলে গেলেন সবার আগে। আজমল খান এগিয়ে আসলেন। আজমিন খান ঢাকার ভিতরে নেই। ব্যবসায়িক কাজে তাকে দেশের বাহির যেতে হয়েছে 2 দিন আগে। তার কাছেও আব্রুর অ্যাক্সিডেন্টের খবর পৌঁছে গেছে গতকাল রাতে। তিনি অতি শীঘ্রই দেশে ফিরছেন। আব্রু আইসিইউ এর ভিতরে থাকায় আলিনা খানকে বেশ কিছু সময় হসপিটালের করিডোরে অপেক্ষা করতে হলো। কিন্তু তিনি অপেক্ষা করতে পারছেন না। হসপিটালের ওয়ার্ড বয়দের গালাগালি করে চলেছেন তাড়াতাড়ি আইসিইউ এর দরজা খুলে দেওয়ার জন্য। আইসিইউ এর ভিতরে প্রবেশ করলে আলিনা খান আব্রুকে দেখে কান্নায় ভেঙে পড়লেন। আব্রুর গলা জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলেন। শিফার আম্মু এবং অহুর আম্মিজানের চোখেও পানি চিকচিক করছে। তারাও আব্রুর কাছে আসলেন। একজন নার্স তাদের দূরে সরে যেতে বললেন আর কান্না থামানোর আদেশ দিলেন, নয়তো আরও খারাপ হতে পারে আব্রুর অবস্থা। আজমল খান আলিনা খানকে শান্ত করে আইসিইউ এর বাহিরে নিয়ে গেলেন। কান্না করো না আব্রুর আম্মু, আব্রু সুস্থ হয়ে যাবে। ডক্টর বলেছে বিকালের মধ্যে জ্ঞান ফিরে আসবে। তবুও যেন মায়ের মন শান্ত হচ্ছে না। বেশ কিছু সময় হসপিটালে কাটিয়ে মহলে ফিরার সিদ্ধান্ত নেওয়া হলো। তবে আজমল খান তিনি ফিরবেন না। তিনি হসপিটালেই থাকবেন। আলিনা খানও হসপিটালে থাকতে চাইলেন। কিন্তু আজমল খান নিষেধ করলেন। আশফাক খানও বলতে চাইলেন, ভাইজান আমি থাকি তোমার সাথে। জবাব আসলো, না তুই মহলে ফিরে যা। অহু সুস্থ হয়েছে কিনা দেখ পরে নয়তো আবার আসিস। অহুরও কথা স্মরণ হতেই আশফাক খানের মনটা পুনরায় বেজার হয়ে গেল। অহুকে দেখার জন্য আশফাক খান মহলে ফিরতে রাজি হলেন। ঠিক আছে ভাইজান, এই বলে আশফাক খানও সবাইকে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে গেলেন। আজমল খানের সাথে কয়েকজন নিরাপত্তা রক্ষীও রেখে গেলেন। তারা সবসময় আইসিইউ এর বাহিরে দাঁড়িয়ে আব্রুকে নজরে রাখবে, সাথে আজমল খানকেও। আশফাক খান হসপিটালের বাহিরে বের হতেই দেখলেন কয়েকজন রিপোর্টার দৌড়ে তাদের দিকে আসছে। আশফাক খান বাড়ির সহধর্মিণীদের পিছনে সরে যেতে নির্দেশ দিলেন। নিরাপত্তা রক্ষীরা আজমল খানের পরিবারকে ঘেরাও করে ফেললেন এবং রিপোর্টারদের দূরে সরে যেতে বলা হলো। কিছু কিছু রিপোর্টার নিরাপত্তা রক্ষীদের সাথে ধস্তাধস্তি করতে করতেই দূর থেকেই প্রশ্ন ছুড়ে দিলেন চিল্লাতে চিল্লাতে, আপনার কি মনে হয় আশফাক খান, এটা কি কোন অ্যাক্সিডেন্ট নাকি পরিকল্পিত করে করানো হয়েছে? আজমল খান কি রাজনীতিতে নাম লেখানোর জন্যই কেউ উনার ছেলের উপর রাতে হামলা করেছে? আপনাদের কি মতামত? ওর দিন আমাদের আশফাক সাহেব, আমরা জানতে চাই। চুপ করে থাকবেন না, আমরা একসময় সবকিছু জানতেই পারবো। কিছু সময় পর পুলিশও চলে আসবে। আররাব খান আব্রুরও এখন কি অবস্থা আমাদের বলুন আপনি। কিন্তু আশফাক খান কোন উড় দিলেন না। নিরাপত্তা রক্ষীদের সহায়তায় সবাইকে নিয়ে ভিড় এড়িয়ে গাড়িতে গিয়ে বসলেন। ড্রাইভারকে দ্রুত গাড়ি ড্রাইভ করার আদেশ দিলেন। 02 আশফাক খান গত 1 ঘন্টা ধরে অহুরও পাশে বসে অহুরও মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। অহু নিঃসংকোচে শুয়ে আছে বাবার সন্নিধানে। শিফা নিহা অনেক আগেই অহুর রুম থেকে উঠে বেরিয়ে গেছে। তারাও পরে আশফাক খানের সাথে হসপিটালে যাবে আব্রুকে দেখতে। জিসাও ইতিমধ্যে খবর পেয়েছে আব্রুরও অ্যাক্সিডেন্টের। শোনা মাত্রই ছোট বাচ্চাদের মতো কান্না জুড়ে দিয়েছিল। সেও যাবে শিফা নিহার সাথে আব্রুকে দেখতে হসপিটালে। অহুর আম্মিজান অহুর রুমে এসে অহুর বাবাকে শাসাচ্ছেন। এত আদর করতে হবে না মেয়েকে, বেশি আদর দিয়ে মাথায় তুলেছেন, নয়তো অগোচরে বৃষ্টিতে ভেজার সাহস কি করে পায়? আশফাক খান অহুর মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে দিয়ে আওড়ালেন, এরকম লুকোচুরি এই বয়সে করেই আমার মেয়েও করেছে। অহুর আম্মিজান পুনরায় হাত ছুড়ে, ওকে ডেকে তুলুন, 11টা বেজে গেছে, খাবার খাইয়ে ঔষধ খাওয়াতে হবে। আশফাক খান মৃদু কণ্ঠস্বরে অহুকে ডাকতে থাকলে, আমার অহুজান, এই অহুজান উঠো আমার মা, দুপুর হয়ে যাচ্ছে তো উঠো মামুনি, খাবার খেয়ে তোমাকে ঔষধ খেতে হবে তো। অহুজান। বেশ কিছু সময় পর অহু ধীরে ধীরে চোখ মেলে তাকায়। পাশে বাবাকে দেখে হেসে উঠে জড়িয়ে ধরে। অহু তার বাবাকে খুব কম সময়ই কাছে পায়। বাবার গলা জড়িয়ে ধরে ঘুম ঘুম কণ্ঠে হাত ছুড়ে, তুমি কখন এসেছো বাবা? এই তো কিছু সময় আগেই। তোমার শরীর এখন কেমন? হুম, আগের থেকে ভালো। যাও যাও ফ্রেশ হয়ে আসো, ঔষধ খেতে হবে তো তোমাকে। অহু মুখ গোমরা করে ফেলে বুলি ছুড়ে, না না খাবো না ঔষধ, কিন্তু হ্যাঁ তুমি খাইয়ে দিলে আলবাত খাবো। আশফাক খান হেসে উঠলেন, অহুরও মাথায় হাত বুলিয়ে আওড়ালেন, ঠিক আছে আমিই খাইয়ে দিব তোমাকে, যাও এখন ফ্রেশ হয়ে আসো। অহু তার আম্মিজানের সহায়তায় ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে এসে পালঙ্কে কম্বল মুড়ি দিয়ে বসে পড়ল। অতপর আশফাক খান তাকে খাবার খাইয়ে দিতে লাগলেন, নিজ হাতে ভাত মাখিয়ে। এক লোকমা করে অহু ভাত গিলছে আর পানি খাচ্ছে। আজ বহু বছর পর সে তার বাবার হাতে মাখানে ভাত খাচ্ছে। অহু চায় এরকম জ্বর যেন তার প্রতিদিন আসে।
আর তার যেন এরকম সৌভাগ্য প্রতিদিনই হয় বাবার হাতে ভাত খাওয়ার। কতজনেরই বা এরকম সৌভাগ্য হয় বড় হয়ে বাবার হাতে ভাত খাওয়ার, কিংবা নিজে বাবাকে ভাত খাইয়ে দেওয়ার। ইচ্ছে থাকলেও হয়তো মুখ ফুটে প্রকাশ করা হয় না কখনো। অহুকে যখন ভাত খাইয়ে দিচ্ছিল আশফাক খান, অহুর আকস্মাৎ পরশুদিন বাদল বিঘ্ন রাতের কথা মনে পড়ে যায়, যখন আব্রু তার জন্য খাবার নিয়ে আসছিল। অহুর মনটা বেজায় খারাপ হয়ে যায় আব্রুর কথা ভেবে। আব্রু কোথায়? সে কি আসেনি অহুকে দেখতে? অহু যে অসুস্থ সে কি তা জানে না? তাহলে কোথায় সে? সে কি আসবে না তার চন্দ্রাবালাকে দেখতে? অহুর অন্তরিক্ষে এসব প্রশ্নই উকি দিতে থাকলে অহু ভাবনা ছেড়ে তার বাবার দিকে তাকায়। দেখল তার বাবার চোখে পানি চিকচিক করছে। অহু কিছু বুঝতে পারল না, মাথা নত করে ফেলল। আশফাক খান অহুকে খাবার খাইয়ে দিয়ে ঔষধ খাইয়ে দিলেন, আর বললেন বিশ্রাম নিতে, কিছু দরকার পড়লে নিজে না উঠে কাউকে ডাক দিতে। অহু মাথা নাড়াল। আশফাক খান আব্রুর অ্যাক্সিডেন্টের বিষয়টা এড়িয়ে গেলেন। তিনি চান না অহু এই বিষয়ে জানুক আর অযথা চিন্তা করুক। আশফাক খান জিসা শিফা নিহাকে নিয়ে দুপুর 2টার দিকে হসপিটালের উদ্দেশ্য রওনা দিলেন। খবরের পত্রিকায় আব্রুর অ্যাক্সিডেন্টের ব্যাপারে ইতিমধ্যে খবর ছাপানো হয়েছে। হসপিটালের বাহিরে মিডিয়ার ভিড়, তবে ভিতরে ঢুকতে পারছে না নিরাপত্তা রক্ষী এবং পুলিশের কারণে। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে। অহু বিছানায় শুয়ে শুধু এপাশ ওপাশ করে। সবাই অহুকে একে একে দেখে যাচ্ছে, তবে আব্রু আসছে না। অহু মুখ গোমরা করে শুয়ে আছে। অহু ভাবছে আব্রু অফিসে আছে, তাই তাকে দেখতে আসছে না। অফিস থেকে ফিরলে হয়তো দেখতে আসবে, কিন্তু অহু অভিমান করে শুয়ে আছে। পূর্বের ঘটনার কারণে অহু এখনো আব্রুর উপর রাগ, তবে সে আব্রুকে দেখার জন্য ছটফট করছে। অহুর মন কু ডাকছে। 03 সন্ধ্যা 7টা বেজে গেছে, আব্রুরও এখনো জ্ঞান ফিরছে না। সবাই চিন্তিত। আইসিইউ এর বাহিরে দাঁড়িয়ে সবাই মোনাজাতে ব্যস্ত। বাড়ির সহধর্মিনীরা সবাই চলে এসেছে, তাদের সাথে ডক্টরও বাহিরে দাঁড়িয়ে আছেন। মহলে শুধু অহু এবং নিহা আছে। আব্রুর ফুপি এসেছে, সঙ্গে আশাফ আশফিও। সকলে আব্রুর জ্ঞান ফিরার অপেক্ষা করছে। ঠিক তখনই একজন লোক আসলো। বয়স আব্রুর মতোই 27 কিংবা 28। বলিষ্ঠ দেহের অধিকারী, মুখে গাম্ভীর্যের ছাপ স্পষ্ট, মুখে খোঁচা খোঁচা চাপ দাড়ি। লোকটি এসে আজমল খানের সাথে হাত মিলালো, তবে কেউই লোকটিকে চিনতে পারল না। আজমল খান যখনই জিজ্ঞেস করতে যাবে, কে তুমি, ঠিক তখনই একজন নার্স দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলে উঠল, ডাক্তার সাহেব তাড়াতাড়ি ভিতরে চলুন, রোগীর জ্ঞান ফিরেছে। সবাই দৌড়ে আইসিইউ এর ভিতরে ঢুকল। আলিনা খান দৌড়ে গিয়ে ছেলেকে ঝাপটে ধরলেন, জড়িয়ে ধরে কাঁদতে থাকলে। এ যেন এক মায়ের হৃদয় বিদারক সুখের কান্না, নিজের বুকে ছেলেকে ফিরিয়ে পাবার কান্না। আব্রু আস্তে আস্তে তার মায়ের মাথায় হাত রাখল। ভালো মতো তাকাতে পারছে না আব্রু, সবকিছু আবছা আবছা দেখছে। সবাই আল্লাহর। অহুর আম্মিজান বলে উঠল, এখন কেমন লাগছে আব্রু বাবা? আব্রু কিঞ্চিত হেসে নরম সমস্বরে ধীরে ধীরে বলে উঠে, এখন ঠিক আছি কাকিমা। ডক্টর আব্রুকে আরও একটা ইঞ্জেকশন পুশ করল। আব্রু আবছা আবছা দৃষ্টিতে আশেপাশে চোখ বুলিয়ে কোন অবয়বকে খোঁজার চেষ্টা করছে, তবে তাকে যেন চিহ্নিত করতে পারছে না কোথাও। আব্রুরও আখি যুগল। আব্রু উতলা হয়ে হয়ে আবারও একটু ভালো মতো চোখ মেলে তাকিয়ে দেখতে লাগল। তখনই ওই অচেনা লোকটি আব্রুর দিকে এগিয়ে আসে। আব্রুকে উদ্দেশ্য করে সাধারণ ভঙ্গিতে জবাব করে, আররাব খান আমাকে খুঁজছে নাকি? আব্রু লোকটির দিকে তাকালো, তবে তাকে চিনতে পারল না। আব্রু ভ্রু কুচকালো ধীর গতিতে প্রশ্ন ছুড়ে, কে? লোকটি মুখশ্রী ঝুঁকিয়ে আব্রুর কানের কাছে নিয়ে ফিসফিসিয়ে করে বলল, আমাকে চিনতে পারলেন না? আশ্চর্য, আমি তো আপনাকে ভালো করেই চিনি। আমি ক্রাইম ব্রাঞ্চ ইন্সপেক্টর তন্ময় রাজ মির্জা। আই রিপিট, তন্ময় রাজ মির্জা। লোকটি মুখশ্রী ঝুঁকিয়ে আব্রুর কানের কাছে নিয়ে ফিসফিসিয়ে বলে উঠল, আমাকে চিনতে পারলেন না? আশ্চর্য, আমি তো আপনাকে ভালো করেই চিনি। আমি ক্রাইম ব্রাঞ্চ ইন্সপেক্টর তন্ময় রাজ মির্জা। আই রিপিট, তন্ময় রাজ মির্জা। আব্রু কথাটা শোনা মাত্রই হেসে দিল। আব্রুকে হাসতে দেখে তন্ময় ভ্রু কুচকে তাকিয়ে থাকলো আব্রুর মুখ পানে চেয়ে। পুনরায় কণ্ঠ গহীনে নিয়ে হাত ছুড়ল তন্ময়, আপনি হাসছেন কেন? আব্রু হাসি কিঞ্চিত থামিয়ে দিয়ে তন্ময়ের দিকে তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকালো। অতঃপর নরম কণ্ঠে প্রত্যুত্তর করল শ্বাস টেনে, আপনার পরিচয়টাই যে আমার কাছে হাস্যকর, তাই হাসলাম। ইফ ইউ ডোন্ট মাইন্ড। তন্ময় আব্রুর কথা শুনে চোয়াল জোড়া শক্ত করে রহস্যময় হাসল। উপস্থিত কেউই সেখানে তন্ময়ের আসল পরিচয়টা জানতে পারল না তখন অবধি। আব্রুকে অচেনা কেউ বিরক্ত করছে দেখে আজমল খান কণ্ঠে ঝাঁঝ মিশিয়ে আওড়ালেন, আব্রুকে বিরক্ত কেন করছো কে তুমি? আজমল খানের কথা শুনে তন্ময় ভ্রুকুটি কুচকে পেছনে ফেরল।
অতপর উষ্ঠ জোড়া প্রসারিত করে হাসল। আধ বসা থেকে উঠে দাঁড়িয়ে আজমল খানকে উদ্দেশ্য করে বুলি ছুড়ল। আমি বিরক্ত কই করলাম? আররাব খান ই তো আমার পরিচয় জানতে চাইল, আমি তো সেটাই বললাম। এম ড্যাশ। ঠিক তখনই ডক্টর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে নজরবন্দি করল তন্ময়ের পিছনে কোমরে বেল্টের সাথে পিস্তল রয়েছে। ডক্টর সাহেব ভরকে গেলেন। হতদন্ত হয়ে জিজ্ঞেস করলেন, কে তুমি, তোমার কাছে পিস্তল কেন? এম ড্যাশ। ডক্টরের কথা শুনে আব্রু ব্যতীত সবাই আইসিইউ কক্ষে নড়েচড়ে দাঁড়ালো। আব্রু রপি এ ম্যানেজার বডিগার্ড সবাই এগিয়ে আসলো তন্ময়ের দিকে। ডক্টর সাহেবের প্রশ্নের উড় আব্রু তাচ্ছিল্যের সাথে হেসে বলে আওড়াল, আরে ভয় পাবেন না কেউ, উনি পুলিশ অফিসার, ক্রাইম ব্রাঞ্চ ইন্সপেক্টর তন্ময় রাজ মির্জা। সবাই আব্রুর কথা শুনে শান্ত হলো। পরক্ষণেই তন্ময় হাসল, বলল, আচ্ছা তাহলে আপনারা কথা বলুন, আমি আসি এখন, আমি পরে কখনো আসবো আবার। কথাটা বলে তন্ময় আইসিইউ থেকে বেরিয়ে গেল। তন্ময় চলে যেতেই আব্রু পুনরায় কক্ষে নজর বুলায়, কিন্তু চিহ্নিত করা ব্যক্তিকে খুঁজে না পেয়ে মাথা নত করে ফেলে। আলিনা খান এখনও আব্রুর পাশে বসে আছে। শিফার আম্মু এগিয়ে এসে আব্রুকে জিজ্ঞেস করে, বাবা কিছু লাগবে তোমার? এম ড্যাশ। আব্রু মাথা নাড়িয়ে না বোধক উত্তর দেয়। পরক্ষণেই জিজ্ঞেস করে বসে কিছু না ভেবে, কাকিমা অহু কেমন আছে? এম ড্যাশ। অহুর কথা আব্রুর মুখ থেকে শুনতাই আলিনা খান ক্ষিপ্র দৃষ্টিতে আব্রুর দিকে তাকায়। কণ্ঠে গাম্ভীর্যতা এনে বলে উঠে, সুস্থ হতে পারিস নাই, আর এখনই অহুর কথা জিজ্ঞেস করছিস? এম ড্যাশ। কেন, কি হয়েছে? এম ড্যাশ। আলিনা খান ছেলের করা কথা শুনে চুপ করে রইলেন। পাশ থেকে আশফাক খান বলে আওড়ালেন মৃদুস্বরে, অহু ঠিক আছে, আগের থেকে জ্বর অনেকটা কমে গিয়েছে, তার চিন্তা করতে হবে না, আমরা সবাই আছি, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠো, এটাই প্রার্থনা করি আল্লাহর কাছে। এম ড্যাশ। আশফাক খানের কথা শুনে আব্রুর অন্তরিন্দ্রিয় প্রশান্ত হয়, তবে পুরোপুরি শান্ত হতে পারছে না যেন। হঠাৎ করেই ডক্টরকে উদ্দেশ্য করে বলে উঠে, আমাকে কবে ডিসচার্জ করে দেওয়া হবে ডক্টর? এম ড্যাশ। আব্রুর কথা শুনে সবাই অবাক হয়ে যায়। ডক্টর বাবু যেন আকাশ থেকে পড়লেন তার কথা শুনে। এসব কি বলছেন আপনি? আপনি তো মাত্র দুদিন হলো হসপিটালে আছেন, মাত্রই জ্ঞান ফিরল কত আশঙ্কার পরে, আর আপনি এখনই ফিরে যেতে চাইছেন? এম ড্যাশ। তাতে কি হয়েছে? আমি তো এখন পুরো ঠিক আছি। অসুস্থ থাকলে একটা কথা ছিল, আপনি তো অক্সিজেন মাস্ক ছাড়া নিঃশ্বাসই নিতে পারছেন না, আর আপনি সুস্থ হয়ে গেছেন? এম ড্যাশ। আব্রু ডক্টরের কথা শুনে সবাইকে অবাক করে দিয়ে মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে ফেলল। মাস্ক খোলা মাত্রই টেনে টেনে ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগল। ডক্টর দৌড়ে এসে আব্রুর মুখে আবারও অক্সিজেন মাস্ক লাগিয়ে দিল। আব্রুর পালস রেট আবারও স্বাভাবিক হয়ে গেল। আলিনা খান সহ সবাই আব্রুর উপর চেঁচাতে লাগল, আপনি কি পাগল হয়ে গেছেন? কি করছেন? এরকম করলে আপনার জীবন ঝুঁকিতে পড়তে পারে। আব্রু শ্বাস টেনে নিয়ে ধীরে ধীরে অস্পষ্ট শব্দে আওড়াতে থাকে, আর এখানে এখানে থাকলে যে আমি এমনিতেই মরে যাব। আলিনা খান উচ্চস্বরে হাত ছুড়ল, মাথা ঠিক আছে তোর, কি যাতা বলছিস? মহলে তোর এত কি দরকার, হ্যাঁ বল আমাকে। আব্রু আলিনা খানকে শান্ত করতে চাইল আওড়াল, এখানে আমার বিপদ হবে থাকলে। বুঝতে পারছো না তোমরা আমি কি বলার চেষ্টা করছি? তোমরা কি হবুঝ নাকি? কখন কি থেকে কি হয়ে যেতে পারে তারও ঠিক নেই। সংলাপটুকু উচ্চারণ করে জোরে একটা নিঃশ্বাস টেনে নিল আব্রু। আব্রুর যুক্তি শুনে সবাই দমে গেল। সবাই ভাবছে আব্রু হয়তো ঠিকই বলছে, যার দরুন আজমল খান বুলি ছুড়লেন। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। এম ড্যাশ। আজমল খানের কথা শুনে আব্রু মুচকি হাসল, যা উপস্থিত সবার নজর এড়িয়ে গেল। আসলেই কি নিরাপত্তার জন্যই হসপিটালে থাকতে চাইছে না আব্রু? শুধু কি এই কারণে এই আব্রু খান মহলে ফিরে যেতে চাইছে, নাকি অন্য কারণ আছে যা আব্রু প্রকাশ করতে চায় না? তখনই ডক্টর কণ্ঠে গম্ভীরতার প্রলেপ ফুটালেন, এখন আপনারা আসতে পারেন। আর বেশি কথা বলা যাবে না আব্রুর সাথে, না হয় তার সমস্যা হতে পারে। অতিরিক্ত কথা বলার জন্য। ডক্টরের কথা শুনে সবাই আব্রুর থেকে বিদায় নিয়ে আইসিইউ থেকে বাহিরে বেরিয়ে গেল। বাড়ির সহধর্মিণীদের মহলে ফিরে যাওয়ার জন্য আদেশ করলেন আজমল খান, কিন্তু আলিনা খান আর উপরে মহলে ফিরে যাওয়ার অবকাশ প্রকাশ করলেন। কিন্তু আজমল খানের হুঙ্কারে সবাই মহলে ফিরে যেতে বাধ্য হল। আব্রু আইসিইউ এর ভিতরে একা শুয়ে আছে, অস্বস্তি লাগছে তার। মহলে ফিরে যাওয়ার জন্য মন ছটফট করছে, কিন্তু পারছে না কিছু করতে। হাতে ক্যানেল ইনজেক্ট করা, হাতও নাড়াচাড়া করতে পারছে না। তবে অন্তরিক্ষে ঝড় বয়ে যাচ্ছে রীতিমতো। 02 রাত সকাল 11টা। খানমহল। জিসা বিকেল 5টার দিকে লন্ডনের উদ্দেশ্য উড়াল দিয়ে দিয়েছে। যাওয়ার ইচ্ছে ছিল না জিসার, তবে আব্রুর কথা রাখতে তাকে যেতেই হলো।
নয়তো আব্রু পুরো ভূমিকম্প বয়ে আনবে জিসাকে দেখে। আশাফ আশফি অহুর পাশে বসে আছে। অহুর ফুপি জান অহুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আব্রু অহুর সাথে এখনো আসেনি দেখা করতে। অহু মুখ ফুলিয়ে বসে আছে। সবাই অহুর সাথে দেখা করে চলে যাচ্ছে, কিন্তু আব্রু আসছে না। আব্রু তো অনেক আগেই অফিস থেকে চলে এসেছে, হয়তো নাকি এখনো আসেনি বলে অহু চিন্তায় মগ্ন হয়ে আছে। অহু আম্মিজান অহুকে মুখ গোমরা করে বসে থাকতে দেখে ভ্রু কুচকে হাত ছুড়ে। কিরে এরকম ভাবে মুখ ফুলিয়ে বসে আছিস কেন? এম ড্যাশ। অহু কিছুটা সাহস জোগাড় করে বলেই ফেলল তড়িঘড়ি করে। আচ্ছা মা, আব্রু ভাইয়া কেন আমার সাথে দেখা করতে এলো না এখনো? অহুরও কথা শোনা মাত্রই আশফি চমকে উঠে বলে উঠল, আরে হো তুই কি জানিস না? আব্রু ভাই তো কাল রাতে। পুরো কথা শেষ না করতেই অহুর আম্মিজান আশফিকে থামিয়ে সংলাপ করে। আব্রু কাল রাতে ইউএস গিয়েছে অফিসের কাজে, কিছু দিনের মধ্যে চলে আসবে। এম ড্যাশ। অহুর আম্মিজান চায় না আব্রুর অ্যাক্সিডেন্টের কথা শুনে অহু চিন্তা করুক আর শরীর খারাপ হোক আবারও। অহুর আম্মিজান এর কথা শুনে আশফিও আর সত্যিটা বলল না। আব্রু দেশের বাহিরে গিয়েছে শুনে অহুরও মন পুনরায় বেজার হয়ে গেল। তাহলে কি আব্রুকে সে আর দেখতে পারবে না? অহু যে অসুস্থ সেটা কি আব্রু ভাই জানে না? তাহলে কেন অহুকে না জানিয়ে আব্রু দেশের বাহিরে চলে গেল? অনেক রাত হয়ে গেছে দেখে অহুর আম্মিজান অহুকে খাবার খাইয়ে ঔষধ খাইয়ে দিল। অতঃপর সবাই অহুকে বিদায় জানিয়ে চলে গেল। অহু এখন বেশ ভালো আছে। জ্বর 100 ডিগ্রি এর নিচে নেমে গেছে। তবে মনের জ্বর আরও তীব্র হচ্ছে আব্রুর অনুপস্থিতিতে। কিছু সময়ের মাঝে অহু ঘুমের দেশে তলিয়ে যাবে অনিচ্ছা সত্ত্বেও। ঔষধের এফেক্ট সেটা অহু নিজেও জানে। তাই কিছু একটা ভেবে চটজলদি করে অহু ফোন বের করল। ফেসবুকে ঢুকে আব্রুর এফবিআইডি খুঁজে বের করল। কিন্তু আব্রু অনলাইনে নেই দেখে অহুর মন পুনরায় বেজার হয়ে গেল। আজ 4 দিনও আব্রু অনলাইনে আসেনি। বিরক্তিকর সাথে একটা মেসেজ সেন্ড করে রাখল, যার দরুন আব্রু যদি পরবর্তীতে অনলাইনে আসে তাহলে নিশ্চয়ই অহুর মেসেজটা দেখতে পাবে আর রিপ্লাই দিবে। পূর্বের সব রাগ অভিমান লুকিয়ে রেখেছে অহু। আব্রুকে দেখলে যেন সে সব কিছু ভুলে যাবে। অহুর মন কু ডাকছে সকাল থেকে। অহু মেসেজটা সেন্ড করেই বিছানায় ফোনটা আছাড় মারল রাগে ক্ষোভে। বেশ কিছু সময় পর অহু চক্ষু দয় আবছা হয়ে আসতে শুরু করল। কোনভাবেই যেন আর চোখ জোড়া খুলে রাখা সম্ভব হচ্ছে না। অহুরও আখি যুগল নিপতেই মুহূর্তের মাঝে ঘুমের রাজ্য পাড়ি জমালো চন্দ্রাবালা। অন্যদিকে আব্রু নিজেও জানে না তার ফোন কোথায়। তারও ঘুম আসছে না। ঔষধের ডোজে আব্রুর শরীর অনেক দুর্বল হয়ে পড়েছে। আবছা আবছা দৃষ্টিতে তাকিয়ে আছে অন্ধকার রুমে। মৃদু মৃদু আলো জ্বলজ্বল করছে, যা আবছা দৃষ্টিতে আব্রুর কাছে অন্ধকারের সমান। সে তো জানে না তার চন্দ্রাবালার মন কতটা বেকুল হয়ে আছে তাকে দেখার জন্য। একরাশ অভিমান নিয়ে সে ঘুমিয়ে পড়েছে। আব্রুর মনও অনেক হাঁসফাঁস করছে। শরীর সক্রিয় না থাকলে কি হবে? মন আর মস্তিষ্ক তো অবিচল আছে। আর সেই মস্তিষ্কেই ঘুরপাক খাচ্ছে অহুর প্রতিচ্ছবি। এই পরিস্থিতিটা নিতান্তই রুদ্ধশ্বাস। আব্রুর ভাবনায় ছেদ ঘটিয়ে হঠাৎ তখনই আইসিইউ এর দরজা ঠেলে ভিতরে ডক্টর প্রবেশ করে। কারো উপস্থিতি আন্দাজ করতে পেরে আব্রু চোখ বুজে, যেন না বুঝতে পারে আব্রু এখনো সজাগ আছে। ডক্টর আব্রুর কাছে কাছে গিয়ে তাকে সূক্ষ্ম নজরে বন্দি করে দেখে আব্রু ঘুমিয়ে গেছে। কিন্তু পালস রেট চেক করতেই বুঝতে পারে আব্রু এখনো ঘুমায়নি। তাই ঘুমের একটা ইঞ্জেকশন পুশ করে আব্রুকে তৎক্ষণাৎ। ডিউটি শেষ করার আগে সব পেশেন্টকে পুনরায় চেক করা এটা ডক্টরদের নীতি। আর সেই নীতিতেই আটকা পড়েছে আব্রু। কয়েক মিনিটের মধ্যেই আব্রু মস্তিষ্ক অবশ হয়ে যায়। ধীরে ধীরে ঢলে পড়ে ঘুমের নেশায়। 03 সকাল 11টা খান মহল। প্রায় দুপুর হতেই চলল। ঔষধ খাওয়ার পর থেকে ইদানিং বেশ দেরি করে ঘুম থেকে উঠে অহু। একটা লম্বা আড়মোড়া ভেঙে বিছানা ছেড়ে উঠে বেশ সুস্থই অনুভব করছিল অহু নিজেকে। বালিশের পাশ থেকেই ফোন উঠিয়ে অনলাইনে ঢোকে। মেসেঞ্জারে গিয়ে দেখে আব্রু এখনো মেসেজ সিন করেনি। মুহূর্তের মাঝেই অহুর মন বেজার হয়ে গেল। কালো মেঘের মতো অভিমান জমা হলো মনাকাশে। ফোনটা খাটের উপর ফেলে দিয়ে রুম থেকে বেরিয়ে চলে গেল রাগে ঘটঘট করতে করতে। দুদিন পর আজ নিজ কক্ষ থেকে বের হলো অহু। বেশ ভালোই লাগছিল। মহলের সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে দেখল কেউ মহলের অন্দরে নেই। কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল। কোন চেঁচামেচি নেই। সবকিছু যেন শান্ত। অহু বেশ আশ্চর্য হলো। ভাবল কাউকে না কাউকে হয়তো রন্ধন হলে দেখতে পারবে। তাই পা বাড়ালো ধীরে ধীরে সেই দিকে। হঠাৎ ড্রয়িং টেবিল ক্রস করে চলেই যাচ্ছিল রন্ধনশালায়। তখনই অহুর পা জোড়ার চলন বন্ধ হয়ে গেল কিছু একটা দেখে। বাম পাজরে কম্পনের আওয়াজ জোরালে হলো নিমিষেই। ধীরে ধীরে 2-1 কদম পিছনে হটল অহু। পিছনে হাঁটে চোখ জোড়া বড় বড় করে ভ্রু জোড়া কুঁচকে তাকালো ড্রয়িং টেবিলের উপর।
অহুর নজর মুহূর্তেই অবরুদ্ধ হয়ে গেল টেবিলের উপর থাকা পত্রিকার উপর। আগ্রহসূচক দৃষ্টি নিয়ে আরো কয়েক কদম সামনে এগোলো। অহু যতই এগোচ্ছে ততই যেন তার হৃৎপিণ্ডর স্পন্দন বেড়ে চলছে। অহু কেঁপে উঠছে। ধীরে ধীরে সামনে এগিয়ে গিয়ে পত্রিকাটা অহু হাতে তুলল। অহুর চোখের সামনে মুহূর্তেই জল জল করে উঠল কারো প্রতিচ্ছবি, কারো দুর্ঘটনার সংবাদ। অহু পত্রিকাটা হাতে নিয়ে ধপাস করে ফ্লোরে বসে পড়ল। চলবে পাঠক।